হ্যাঁ, সবাইকে শুভ সন্ধ্যা। ইফিতাদিকে স্বাগত আমাদের আজকে অ্যাডন কোর্সে। দীর্ঘ প্রায় 3 মাস হতে চললো অ্যাডন কোর্সটি। আমরা অপেক্ষায় ছিলাম এবং আমার সঙ্গে ব্যক্তিগতভাবে অনেকের কথা হয়েছে যে একটি লেকচার শুনবার জন্য তারা উতলা হয়ে পড়েছে, সেটা ইফিতাদি করতে। তো আবারও স্বাগত দিদি আমাদের অ্যাডন কোর্সে। আমরা আজকে শুনবো আপনার বক্তব্য। তার আগে একটু পরিচয় করিয়ে দিই আপনাদের সঙ্গে, দিদির সঙ্গে আজকে আপনাদেরকে। জোয়ানা এবং মারাকে সুপ্রভাত। দিদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পারেটিভ লিটারেচারের অধ্যাপক। দিদি সম্পর্কে প্রথম যে কথাটি আমার সবচেয়ে বেশি মনে এসেছে সেটি হচ্ছে মুখে এক আর মনে আরেক, এইটাকে তিনি করেননি, কারণ ওনার যে কাজ, ওনার যে কথা, দুটোই কিন্তু একই রকম, একই দিকে চলতে শুরু করেছে এবং চলছে। তার যদি কাজের খতিয়ানটা দেখে এরকম করে তিনি প্রথম মনোগ্রাফ লিখছেন, সেটি হচ্ছে কারবালা নিয়ে, যেটি পুরস্কৃত হয়েছে ইয়ার অব দ্য ইরান এবছরই, তাই না দিদি? ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস অ্যাওয়ার্ড পেয়েছে সেই কাজটি তার 2023-এ। এবং সঙ্গে তার যে কাজগুলো তিনি রিসার্চ যেটি করেছেন সেটিও করছেন এখন মহরমের উপরে। সঙ্গে আবুল বাশারের ছোট গল্পকে নিয়ে তিনি সম্পাদনা করেছেন এবং একটি সম্প্রতি বাংলা বই বেরিয়েছে। সেই বাংলা বইটি আমি অনেক কষ্ট করেও এখনো জোগাড় করে উঠতে পারিনি। আশা করি খুব দ্রুতই পেয়ে যাবো, মামলা পুনঃস্থিতে চলে এসে আমার যাওয়া হয়নি। ছাপার অক্ষরে কলমের ধ্বনি কয়েকটি প্রবন্ধ বলে একটি। তো আজকের যে বিষয়টি সেটি হচ্ছে ইসলামিক ট্র্যাডিশনকে নিয়ে বলবার কথা। দিদি সেই কাজটি করেন মন দিয়ে, মন প্রাণ দিয়ে। আপনারা শুনবেন সেই কথা নিশ্চয়, যে দিদি কাজে কতটা এদিক থেকে স্বচ্ছন্দ বোধ করেন। এবং আমরা গতকালও শুনেছি ইসলামিক ট্র্যাডিশনকে নিয়ে অন্য ভাষা থেকে বাংলা ভাষায় যারা অনুবাদ করছেন সেই সম্পর্কে বলেছিলেন মৃদুল্লাহ। দিদি ঠিক তার উল্টোটা বলবেন, বাংলা থেকে ইংরেজির দিকে যাওয়ার কথা, যে বাংলা ইসলামিক ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনটা ইংরেজিতে কিভাবে অনুদিত হচ্ছে। এবং দিদি শুধু অধ্যাপক এবং ভালো লেখকও নন, ভালো স্কলারও। তিনি SOAS ফেলোশিপ পেয়েছেন। ফেলোশিপ পেয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সারা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি তার রিসার্চ ওয়ার্ক করে চলেছেন। আমি দিদিকে স্বাগত জানাচ্ছি। প্লিজ দিদি শুরু করুন। দিদি। অনেক ধন্যবাদ। এত দীর্ঘ মানে ভূমিকা না করলেও হতো, কিন্তু এটা তো একটা নিয়ম এই ধরনের ফোরামে। অনেকদিন ধরেই কথা হচ্ছে এই অ্যাড অন কোর্সটাকে নিয়ে এবং কিভাবে সেটা এগোনো যায় সেটা নিয়ে। দীর্ঘ প্রস্তুতির সঙ্গে কিভাবে দীর্ঘ প্রস্তুতি নেওয়া হচ্ছে সেইটা সবসময় আমার সঙ্গে শেয়ার করেছেন। তো এইটায় অংশ নিতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি, কেননা আমাদের এখন যেভাবে সারাক্ষণই ফ্যাকাল্টি মেম্বার হিসেবে নিজেদেরকে এনরিচ করার দরকার হয়, এরকম একটা অ্যাড অন কোর্সের খুবই প্রয়োজনীয়তা আছে। তো আমি আজকে যেটা করব, যেহেতু আমাদের এই অ্যাড অন কোর্সের মূল বিষয়টা হচ্ছে অনুবাদ, আর এখানে ইংরেজি এবং বাংলা দুটি বিভাগ থেকেই অর্গানাইজ করা হয়েছে, আমি দুটি ভাষার মধ্যেই যাতায়াত করে বলবো। এবং আমার আজকের কথা বলার বিষয়, যেটা গৌতম আগেই বলে দিয়েছেন, যে আমি বাংলা ভাষায় লেখা বাঙালি মুসলমানের যে আখ্যান, সেটা ইংরেজিতে অনুবাদ, এইটা আমার বলার বিষয়। কিন্তু সেটাকে আমি যেভাবে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি বক্তৃতার শিরোনাম কি রেখেছি, সেটা শুধু টেকনিক্যাল শব্দ থেকে শব্দে তার প্রতিস্থাপনের কথা না বলে আমি সেটাকে অনুবাদ তত্ত্ব এবং অনুবাদ তত্ত্বের যে অধুনা অবস্থান সেইটা ধরে আলোচনা করব। সো মাই ডিসকাশন উইল বি রিলেটেড টু ট্রান্সলেশন স্টাডিজ অ্যান্ড দ্য রিসেন্ট ডেভেলপমেন্টস in the ideas of decolonization and post-colonial translation, সেটা ধরে একটু আলোচনা করব। And my another perspective would be whether we can ask the issues of world literature
থ্রু ট্রান্সলেশন স্টাডিজ। কারণ এখন আমরা যদি দেখতে পাই যে অনুবাদ তত্ত্ব নিয়ে যে কথা হচ্ছে তা সর্বদাই এই দুটো জিনিসকে কেন্দ্র করে হচ্ছে। এক হচ্ছে ডিকলোনাইজেশন, যাকে বলা হয় উপনিবেশকরণ, এবং ওয়ার্ল্ড লিটারেচার, বিশ্ব সাহিত্য, এই দুই জায়গা থেকে। কারণ এখন আমরা বিশ্ব সাহিত্য, তুলনামূলক সাহিত্য এবং উপনিবেশকরণ এইটা বাদ দিয়ে আমরা কোনোভাবেই কোনো ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করার কথা, বিশেষত আমরা যদি নিজেদের সংস্কৃতি এবং সাহিত্যের কথা ভাবি, আমাদের যেহেতু দীর্ঘদিনের উপনিবেশের একটা অভিজ্ঞতা রয়েছে, তো তারপরে উপনিবেশ কালে আধুনিকতা এবং তারপরে উত্তর ঔপনিবেশিক কালে আধুনিকতা, তার পরিপ্রেক্ষিতে বলতে হয় কথা। তো এই প্রসঙ্গে আমাদের যদি আমরা বাঙালি মুসলমানের লেখা এই কথা নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের খুব ছোট করে আমি একটা ঐতিহাসিক পটভূমি দিয়ে দিতে চাই। সেটা হলো যে বাঙালি মুসলমানের ভাষা তাহলে কি, সেটা কি আলাদা কিছু, কেন বাঙালি মুসলমান বলে আলাদা করছি বা করার দরকার আছে কিনা, নাকি করাটা সম্পূর্ণত একটা ধরনের থিওরিটিক্যাল এবং পজিশনাল স্ট্র্যাটেজাইজিং, সেই জায়গাটা ধরে একটু আলোচনা করা দরকার। এবার আমি যে টেক্সটগুলোকে শেয়ার করেছি আপনারা দেখেছেন, তার মধ্যে টনি কে স্টিওয়ার্টের একটা এসে রয়েছে, সেইটা ধরে আমি আলোচনাটা শুরু করতে চাই। তো এখানে আমরা সাধারণত দুটো কথা দেখতে পাই যখনই এই ভারতীয় উপমহাদেশের সভ্যতা এবং সাহিত্যের কথা আসে। সেটা হচ্ছে যখন আমরা মধ্যযুগে যখন থেকে ইসলামের বিস্তৃতি দেখতে পাই, তার বিকাশ দেখতে পাই ভারতীয় উপমহাদেশে, আমাদের এক ধরনের রাজনৈতিক ব্যাখ্যা অনুযায়ী সেটাকে সিনক্রেটিক বলে ভাবা হয়। এবার টনি কে স্টিওয়ার্ট একটা কথা বলেছেন, যে আলোচনাটা আমি শুরু করতে চাই, একটু পিপিটি দেখালে সুবিধে হবে আলোচনা করতে। টনি কে স্টিওয়ার্ট বলছেন যে সমন্বয় এইটা দিয়ে যদি আমরা বাঙালি মুসলমানের সাহিত্য কীর্তি বুঝতে শুরু করি, তাহলে কোথাও আমাদের একটা দূরদর্শিতার অভাব দেখা যাবে। এই সিনক্রেটিজমের কথাটা শুরু হচ্ছিল মোটামুটি 1970-এর দশক থেকে, 70 এবং 80-র দশক ধরে এই সিনক্রেটিজমের কথা চলছে। কেননা এক ধরনের জাতীয়তাবাদী বয়ানে, যেখানে মুসলিম সাহিত্যের কোনো জায়গা নেই, মুসলিম সাহিত্যকে নিয়ে কোনো আলোচনা করা হয় না, সেই জায়গা থেকে সরে আসার জন্য এক ধরনের সমন্বয়বাদিতার কথা বলা হচ্ছিল। কিন্তু টনি কে স্টিওয়ার্ট একটা কথা বলছেন খুবই গুরুত্বপূর্ণ, যেটা যে আমরা শুধুমাত্র যদি সমন্বয়বাদিতার কথা বলি, তাহলে একটা সমাজ গঠনকে আমাদের বুঝতে ভুল হয়ে যাবে। সেই জন্য উনি যে কথাটার প্রবর্তনা করেছেন, সেই কথাটি হলো অনুবাদ তত্ত্বের ভিত্তিতেই মধ্যযুগ থেকে যা যা কিছু বাঙালি মুসলমান সাহিত্য কীর্তি তৈরি হয়েছে, কাব্য রচনা হয়েছে, সুফি কাব্য রচনা হয়েছে, হযরত মুহাম্মদের জীবন কাহিনী লেখা হয়েছে, কারবালার কাহিনী লেখা হয়েছে, এই সবগুলোকে, এবং সুফি তত্ত্ব, তার সঙ্গে যোগশাস্ত্রের যোগ, নাথপন্থার যোগ নিয়ে আলোচনা করা হয়েছে। এটাকে বোঝানোর জন্য টনি কে স্টুয়ার্ট একটি কথা বলেছেন, যেটাকে বলা হয়েছে এনকাউন্টার। এবার এনকাউন্টার কথাটার মধ্যে যে একটা যুযুধানের ধারণা আছে, টনি কে স্টুয়ার্ট কিন্তু সেইটা মোটেই বলতে চাননি। কিন্তু উনি বলেছেন যে যদি আমরা সম্পূর্ণত এটাকে সমন্বয়বাদিতা বলে দিই, তাহলে এর মধ্যে ইসলাম প্রসারের যে নিজস্বতা রয়েছে, তার যে কাব্য রয়েছে, সেইটা আমরা আলাদা করে বুঝতে ভুল করব, মনে হবে সমস্তটাই মিলেমিশে রয়েছে। কাজে এইটা আমাদের একটা ধর্তাইয়ের জায়গা, যে টনি কে স্টুয়ার্ট যে কথাটা বলেছেন এনকাউন্টার, আপনারা এখানে দেখতে পাবেন যে আমি একটি কোটেশনও ব্যবহার করেছি, যে এই এনকাউন্টার মানে কিন্তু সরাসরি ধর্মপ্রচার নয়, জোর করে মুসলিম ধর্মে ধর্মান্তরণ নয়, বরং যারা এসেছিলেন এবং সুফিরা যারা কাব্য রচনা করছিলেন, তারা তাদের কাব্যের মধ্যে দিয়ে যেটা ইসলামের মূল কথা সেটা তারা প্রবর্তনা করার চেষ্টা করেছেন। ফলে আমি আমাদের আধুনিক সাহিত্যে আলোচনায় আসার আগে আমি এই কথাটা একটু স্মরণ করে নিতে চাইছি, যে এই ভারতীয় উপমহাদেশে এবং অন্যত্র, যদি আমরা দক্ষিণ এশিয়া ভারতীয় উপমহাদেশ বলি এবং অন্যত্রেও, সেখানে কিন্তু যেটা আমাদের প্রাচ্যবাদী ইতিহাস ধারণায় আছে, যে ইসলামের যে যেটাকে আমরা তুর্কো আফগান ইনভেশন বলে প্রাচ্যবাদী বয়ানে বলা আছে, যে এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিয়ে ইসলামের যোদ্ধারা এসে সব ধর্মান্তরণ করে দিলেন, এই ঐতিহাসিকরা দেখিয়েছেন সেটা একটা প্রাচ্যবাদী ধারণা, সেটি সত্য নয়। সত্য কি তাহলে?
ইসলামী সাহিত্য রচনার যে কোনো ভাষা সাহিত্যে সেটা নিচ থেকে, ইট উইল কাম ফ্রম বিলো, এবং সেটা বিশেষত সুফি কাব্য রচনার মধ্যে দিয়ে হয়েছে, এবং সেটার মধ্যে মূলত জোর এবং বলপূর্বক ধর্মান্তরণের জায়গা নেই। মানুষে যারা রামের কথা, ধরা যাক আমরা রামায়ণের অনুবাদের কথা জানি, কৃষ্ণের কথা, ভগবত পুরাণের অনুবাদের কথা জানি, যারা এইগুলো শুনছিলেন তারাই ধীরে ধীরে মোহাম্মদের জীবনী শুনতে শুরু করলেন, তারাই ধীরে ধীরে কারবালার কাহিনী শুনতে শুরু করলেন। এইভাবে ধীরে ধীরে কাব্য শ্রবণের মধ্যে দিয়ে একটা সমাজ তৈরি হলো। কাজেই আমরা যেন এই কথাটা মাথায় রাখি যে আমাদের ক্ষেত্রে যখন ইসলামী চেতনায় কথাটা আমরা ব্যবহার করছি, আমরা কিন্তু কোনো অপরের এই যে সূত্রের উপর দাঁড়িয়ে আছে প্রাচ্যবাদী এবং জাতীয়তাবাদী বয়ান, আমরা সেখানে ফিরে যাচ্ছি না। আমরা সেখানে সুফি কাব্যের কথা বলছি, সেই সুফি কাব্যের মধ্যে দিয়ে ইসলামের প্রচার আছে। অবশ্যই সেটা ইসলাম, কিন্তু সেটা কোনো বলপূর্বক ধর্মান্তরণের ইসলাম নয়। সেটা সুফি তত্ত্বের ইসলাম, সেটা হযরত মুহাম্মদের জীবনের ইসলাম, সেটা কারবালা কাহিনীর ক্রন্দনের ইসলাম। কাজেই এইটা আমরা যেন মাথায় রাখি। এরপর কাজেই এখানে তিনটে কথা আমি অনুবাদ তত্ত্ব থেকে তুলে ধরতে চাই। একটা ডায়নামিক ইকুইভ্যালেন্স, যেটাকে আমরা দেখতে পাবো আমাদের কাব্য, যখন সুফিরা কাব্য রচনা করছেন। একটি উদাহরণ আমি এখানে দেব, যেটা অনুবাদ তত্ত্বের ক্ষেত্রে বিরাটভাবে যেটাকে কাজে লাগানো হয়। সেটা সৈয়দ সুলতান, চট্টগ্রামের কবি, তার কথা আপনারা প্রায় সকলেই জানেন। তিনি প্রথম বাংলা ভাষায় ইসলামের সমস্ত প্রফেট, নবীবংশ নামে, এবং সেটা শেষ হচ্ছে হযরত মুহাম্মদের জীবনী দিয়ে, রসুল বিজয় দিয়ে শেষ করছেন। এখানে এই যে তিনটে তত্ত্বের কথা লিখেছি, একটা ডাইনামিক ইকুইভ্যালেন্স, যেটা ইউজিন নাইডা বাইবেল অনুবাদের ক্ষেত্র থেকে বলেছিলেন। রোমান ইয়াকবসন কত ধরনের অনুবাদ হতে পারে সেটার জন্য এই কথাটা ব্যবহার করেছেন, ইন্টারসেমিওটিক ট্রান্সলেশন। আর একটা কথা যেটা পলিসিস্টেমিক অ্যাপ্রোচ, ইটামার ইভান জোহার বলেছেন। এই তিনটে ধরলে আমরা এই অনুবাদের ক্ষেত্রটিকে ধরতে পারি। এবার আপনারা বলবেন, এটা কি আমরা অনুবাদ বলবো না অনুকৃতি বলবো? আমরা অনুবাদ অনুকৃতি দুটো শব্দকেই ব্যবহার করতে পারি, কারণ অবশ্যই আমরা যেটাকে অনুবাদ বলি, সেই অনুবাদ যেমন শব্দ থেকে শব্দের প্রতিস্থাপন, এক ভাষার শব্দ অন্য ভাষার প্রতিস্থাপন, সরাসরি সেটাও হতে পারে। অথবা আমার কাছে কোনো একটা পূর্বানুমান আছে, আমার কাছে কোনো একটা অরিজিনাল টেক্সট আছে, সেই টেক্সটের ধাঁচা অনুযায়ী নতুন কোনো একটা কাব্য রচনা হতে পারে, যেটা সৈয়দ সুলতানরা করছিলেন। কাজে এইটাকে আমরা অনুবাদ তত্ত্বের মধ্যে পড়বো, কিন্তু এইটা হয়তো আমাদের একটু অর্থের সম্প্রসারণ করে অনুকৃতি বলে ভাবতে হবে। সেই অনুকৃতির মধ্যে কি আছে? ধরুন, যখন সৈয়দ সুলতান চট্টগ্রামে লিখছেন, ঠিক তার আগে চট্টগ্রামে অনুবাদ হয়ে গেছে মহাভারত, পরাগল খাঁর দরবারে ছুটিখানি মহাভারত, এবং তার আগে পরাগল খাঁর কোর্টে অনুবাদ হয়েছে কবীন্দ্র পরমেশ্বরের মহাভারত। এবার সেই মহাভারতটা কিন্তু পড়া হচ্ছে চট্টগ্রামে। ফলে এবার সৈয়দ সুলতান যখন লিখতে বসছেন হযরত মুহাম্মদের জীবনী এবং ইসলামের সমস্ত প্রফেটের জীবনী, ওর কাছে কিন্তু সাহিত্যের, মার্গীয় সাহিত্যের মানদণ্ড বলতে দুটি জিনিস আছে। একটা হচ্ছে ভগবত পুরাণের অনুবাদ, শ্রীকৃষ্ণ বিজয়। পিপিটি দেখা যাচ্ছে না? এক সেকেন্ড। পিপিটি আপনি কত নম্বর স্লাইডে আছেন এখন? আমি সেকেন্ড স্লাইডে। তাহলে একটু সমস্যা করেছে, আপনি কাইন্ডলি আমি আবার আমি হ্যাঁ, আর যদি আবার আমি ওপেন করছি। এবার দেখা যাচ্ছে কি? আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। এখনো স্লাইড 1-এ আছি আমরা, এবারে স্লাইড 2। এটা ইন সার্চ অফ ইকুইভ্যালেন্স, এটা আছে কি আমরা? হ্যাঁ, ইনসার্ট। হ্যাঁ, এটাই আমার সেকেন্ড স্লাইড। হ্যাঁ, এটাই মানে ফার্স্ট স্লাইড আর কি। তো এইখানেই আমি আছি।
যে আমরা যদি দেখতে পাই এবার যে যখন যেটা পলিসিস্টেমিক থিওরি বলে, যদি আমরা সাহিত্য দেখতে যাই, অনুবাদ তত্ত্বকে সেখানে পেশ করতে যাই, তাহলে আমাদের সাহিত্যকে শুধু সেই তার ভাষা এবং তার বর্গের ভিত্তিকে দেখলে হবে না, যেটা ইটামার ইভান জোহর বলছেন যে বড় একটা সিস্টেম, তার মধ্যে লেখকের অবস্থান আছে, তার মধ্যে কিভাবে সার্কুলেট করা হচ্ছে, কিভাবে সেটা পুঁথি হিসেবে লেখা হচ্ছে তা আছে, পঠন অভিজ্ঞতা কি তাও আছে, এই সবকিছুর মধ্যে রেখে দেখতে হবে। তার মধ্যে রাখলে যদি আমরা সৈয়দ সুলতানের নবী বংশ রসুল বিজয় দেখি, দেখতে পাবো যে সেই সময় চট্টগ্রামে দুটি মার্গীয় কাব্যের খুব প্রবর্তনা হয়েছিল। একটি যেটি গৌড়ের রাজসভায় হয়ে গেছে, ইতিমধ্যে লখনৌতিতে হয়ে গেছে, শ্রীকৃষ্ণ বিজয় ভগবত পুরাণের অনুবাদ, সেটা পরাগল খাঁ নাকি পড়তে খুব ভালোবাসতেন, শুনতে ভালোবাসতেন, সুকুমার সেন বলে গেছেন। এবং অন্যদিকে পরাগল খাঁ নিজের দরবারে মহাভারত অনুবাদ, যে কথা বলছিলাম। ফলত আমরা দেখতে পাবো সৈয়দ সুলতানের লেখার মধ্যে এই কাব্য দুটির ধাঁচা কাজ করছে, যেটাকে এতদিন ধরে বোঝানো হচ্ছিল যে এটা সমন্বয়বাদিতা। অবশ্যই সমন্বয়বাদিতা, কিন্তু টনি কে স্টুয়ার্ট একটা জিনিস খেয়াল করিয়ে দিচ্ছেন, যেটা কিন্তু হিন্দু আয়িত হয়ে যাচ্ছে না। যে ভাষাটা, সেটা যদি আমরা অনুবাদ তত্ত্ব দিয়ে দেখি, তাকে আমরা ডাইনামিক ইকুইভ্যালেন্ট বলবো। উদাহরণ দিলেই আমাদের কাছে জিনিসটা স্পষ্ট হয়ে উঠবে। যে সৈয়দ সুলতান বলছেন যে আল্লাহ 4 বেদ তৈরি করেছেন। এবার আমরা যারা সেই সময়ের শ্রোতা, এবং আমরা শ্রীকৃষ্ণ বিজয় জানি, আমরা মহাভারত জানি, ফলত আমাদের কাছে আল্লাহ কথাটার অর্থ কি সেটা এটার মধ্যে দিয়ে আসছে। এবং আল্লাহ কথাটা কিন্তু কোথাও ব্যবহার করছেন না সৈয়দ সুলতান, উনি এটা অনুবাদ করে কখনো প্রভু, কখনো করতার, কখনো নিরঞ্জন, মানে ওই সময়ের যা কিছু ধার্মিক বাতাবরণ রয়েছে বঙ্গদেশে প্রচলিত, সেখান থেকে উনি ডাইনামিক ইকুইভ্যালেন্ট নিয়ে নিচ্ছেন। কেউ বোধহয় একটা কিছু বলতে চাইছেন, এক সেকেন্ড। না না না, আমরা আসলে ওইটা মানে অ্যাপ্রিসিয়েশন সূচক বিভিন্ন এক্সপ্রেশন করে থাকি আর কি, ওই রিঅ্যাকশনের জায়গাটা। দিদি, আমরা চ্যাট বক্সে অলরেডি প্রশ্ন রাখেন আমাদের যারা পার্টিসিপেন্টরা রয়েছেন, ওটা তাহলে আমরা আলোচনার শেষে ওগুলো নিয়ে কথা বলবো। আলোচনার সময় সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। তো এবং যেটা করলেন সৈয়দ সুলতান, যেটা আমাদের অনুবাদ তত্ত্বের জন্য জরুরি, উনি হযরত মুহাম্মদকে নবী অবতার বললেন। এই আবারও অবতার তত্ত্বের ধারণা তো ইসলামে নেই, অবতার তত্ত্বের ধারণা তো আমাদের পুরাণ ধর্মী যে ব্রাহ্মণ্য সংস্কৃতি সেখান থেকে আসছে। কিন্তু এইটা ব্যবহার করা মানে, আমরা যারা ভগবত পুরাণের অনুবাদ শুনছিলাম, আমরা যারা মহাভারতের অনুবাদ থেকে কৃষ্ণ এবং রামায়ণের অনুবাদ থেকে রামের কথা জানছিলাম, আমাদের কাছে ফলত হযরত মুহাম্মদকে প্রতিষ্ঠা করার জন্য খুবই একটি প্রয়োজনীয় কথা সৈয়দ সুলতান সরবরাহ করলেন। আমরা নবী বললেও বুঝতে পারতাম না, আমরা আল্লাহ বললেও বুঝতে পারতাম না, কারণ এটা প্রথম প্রজন্ম লেখা। ফলে এই যে অনুবাদ কি এখানে, অনুবাদ কিন্তু অনুকৃতির মধ্যে আছে, কিন্তু ছোট ছোট অর্থে, শব্দ থেকে শব্দে অনুবাদ হচ্ছে এবং ধারণা থেকে ধারণায় অনুবাদ হচ্ছে। কারণ আল্লাহকে যদি প্রভু বলা হয়, আল্লাহকে যদি গোসাই বলা হয়, আল্লাহকে যদি নিরঞ্জন বলা হয়, এবং হযরত মুহাম্মদকে যদি নবী অবতার বলা হয়, আমরা বুঝতে পারবো এটা শুধু শব্দ থেকে শব্দ অনুবাদ নয়। এবার আমরা রোমান ইয়াকবসনের এই তত্ত্বটায় ফিরে যাচ্ছি, যেটা ইন্টারসেমিওটিক বলছেন, সেটাকে একটু প্রসারিত করে ব্যবহার করছি, যেটা শুধু শব্দ থেকে শব্দ নয়, এটা একটা ধারণা বিশ্ব অন্য একটা ধারণা বিশ্বের কাছে আসছে। এবং সেই ধারণা বিশ্বটা, যেটা টনি কে স্টুয়ার্টদের মতো ঐতিহাসিকরা খেয়াল করিয়ে দিচ্ছেন, যে সমন্বয়বাদিতার মধ্যে কিন্তু দুটো মাত্র উপাদান আছে, হিন্দু আর মুসলমান। কিন্তু আদপে তো তা ছিল না। মুসলমানও যেভাবে এসে পৌঁছেছে, সেভাবে বিধিবদ্ধ ছিল না। এই গ্রামের সুফির সঙ্গে ওই গ্রামের সুফির হয়তো কোনো যাতায়াত নেই, তারা নিজেদেরকে বিরাট বড় একটা ইসলামের শরীয়তি সিস্টেমের প্রতিভূ মনে করছেন না, সুফিরা সেইভাবে শরীয়ত সিস্টেমের প্রতিভূ নন। এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে, যে এখানে যে শ্রোতৃমণ্ডলী আছে, এখানে যে সাহিত্য আছে, এখানে যে ধর্ম প্রবণতা আছে, সেগুলি তো এক বাক্যে হিন্দু বলে দেওয়া যায় না। আমরা সকলেই জানি হিন্দু বলে যে আমব্রেলা টার্মটা, সেটা তৈরি হচ্ছে সেন্সাসের সময়, 19 শতকের শুরুর দিকে এইটা সবচেয়ে বেশি স্ট্রাকচার্ড হচ্ছে। কাজেই আমাদের এই বহু বিচিত্র একটা প্রতিবেশকে না বুঝলে, এবং তাতে নানাবিধ ধর্মচর্যা, নানাবিধ পন্থা, নানাবিধ তত্ত্ব, তার সঙ্গে
সুফিজমের যোগাযোগ না বুঝলে আমরা হয়তো কেন আল্লাহকে প্রভু বলে ডাকা হচ্ছে, গোসাই বলে ডাকা হচ্ছে, কেন বলা হচ্ছে যে মোহাম্মদের রাঙা চরণে প্রণাম জানাই, এগুলো বুঝতে পারবো না। তার মানে কিন্তু এই নয় যে ইসলাম আসলে এসে হিন্দুয়ায়িত হয়ে গিয়েছিল, বরং ইসলামী একটা ক্রিয়েটিভ ল্যাঙ্গুয়েজ, যেটাও টনিকে স্টুয়ার্টের মারফত আমাদের কাছে এসে পৌঁছেছে। আমরা দেখছি কিভাবে নানা ধরনের ভাষাগত এবং অনুবাদগত সৃজনশীলতার মধ্যে দিয়ে ইসলামী তত্ত্ব বাংলা ভাষায় এসে পৌঁছেছে। সৈয়দ সুলতান একজন উদাহরণ, কিন্তু এরকম অজস্র কবি এবং সুফি তাত্ত্বিকের কথা পাবো যারা চট্টগ্রামে বিশেষত ছিলেন, এবং তার পরবর্তীকালে আমরা দেখব রংপুর, পাবনা, এইসব জায়গায় এই সুফি তাত্ত্বিকেরা এবং যারা আলিম তারা ছড়িয়ে পড়ছেন। এবং আমরা কোনো একটা জায়গায় কোনো কাজীকে পাবো, কাজী যেখানে স্থানীয় কোনো হয়তো ইসলামী আইনের কথা বলছেন। এবং আবারও বলছি, ইসলামী আইন বলতে আমরা যে ফিকর কথা ভাবি, এটা সেরকম নয়, কিন্তু এই অনুদিত হয়ে অনুকৃত হয়ে অনেক বেশি সামাজিকতা, এই বঙ্গদেশে যে বহু ঈশ্বরবাদী চেতনা, তার সঙ্গে মিলেমিশে যে কাস্টম, রীতিনীতি, আচার রয়েছে, তার সঙ্গে মিলেমিশে গেছে। এবং আবারও বলছি, সেটা শুধুমাত্র কিন্তু বহু ঈশ্বরবাদী নয়। আমরা এর মধ্যে নাথপন্থা জানি, আমরা এর মধ্যে তান্ত্রিক বৌদ্ধ ধর্মের কথা জানি, এবং তান্ত্রিক বৌদ্ধ ধর্মের যে নানাবিধ কাব্য এবং তত্ত্ব, সেগুলির কথা জানি। তো যারা সুফি তারা সমান এগুলির সঙ্গে যোগাযোগ করছিলেন। আমরা জ্ঞান চৌতিসা, জ্ঞান প্রদীপ, যোগ কলন্দর এগুলোর কথা জানি। তো এইটা দিয়ে আমরা এই বঙ্গদেশে ইসলামী ধারণার অনুবাদের আলোচনা শুরু করলাম আর কি। এরপরে আমরা যে কথায় যাব সেটা হচ্ছে যে এই সময় থেকে বদলে যেতে থাকবে, বদলে একটা অন্য পরিকল্প তৈরি হবে ঔপনিবেশিক কালে। 19 শতকের শুরু থেকে বঙ্গদেশে প্রচলিত হতে থাকবে ইসলামী সংস্কারজানী আন্দোলন, এবং তার ফলে এতাবৎকাল যেভাবে এই যেটাকে সমন্বয়বাদী ভাষা বলা যেতে পারে, যেটাকে সুফি প্রবণতা বলা যেতে পারে, তার যেমন ধারা চলছিল, তেমনি খুব লোকজ পীর ফকিরি ধারাও শুরু হয়ে গিয়েছিল। সৈয়দ সুলতান বা আর যারা যারা ধরা যাক মোহাম্মদ খান, তারপর হেয়াত মাহমুদ, তারপর নজরুল মাহমুদ, এরা কিন্তু কেউ পীর নন, এরা কিন্তু প্রত্যেকে সুফি তাত্ত্বিক বা একদমই আলিমেরা। কিন্তু তা বাদেও এই মার্জিনের দিকে যেমন ধরুন বদর গাজী, তারপর নানা রকম পীররা যারা এলেন, তারা সাধারণ মানুষের মধ্যে অত্যন্ত রিচুয়ালিস্টিক ভাবে ইসলাম প্রচলিত করতে শুরু করলেন। এবার 19 শতকের শুরু থেকে যে ইসলামী সংস্কারজানী আন্দোলন হতে শুরু করলো, তা এই পীরবাদ, তাই ফকিরিবাদকে বিরোধিতা করে যে নতুন লেখাগুলি তৈরি হতে থাকলো, যা ছাপার জগতে প্রকাশ পাচ্ছে 1860-এর দশক থেকে, এই 6-এর দশক থেকে, 19 শতকের 6-এর দশক থেকে আত্মপ্রকাশ করছে, তা কিন্তু অনেক বেশি ডেলিবারেট, অনেক বেশি সচেতন, শরীয়তি অর্থে সচেতন। এবং সেই সময় আমরা দেখতে পাবো, ধরুন যদি আমরা সেই সময়ের যেটাকে পাবলিক স্ফিয়ার বলা হয়, বঙ্গদেশের পাবলিক স্ফিয়ারের দিকে তাকাই, ঔপনিবেশিক আধুনিকতার মধ্যে রয়েছে, তার মধ্যে তথাকথিত হিন্দু ধর্ম এক ধরনের রিফর্মের মধ্যে দিয়ে চলছে, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম এক ধরনের রিফর্মের মধ্যে দিয়ে চলছে, ব্রাহ্ম ধর্মের উদয় হচ্ছে, আবির্ভাব হচ্ছে এক ধরনের রিফর্মিস্ট, রিলিজিয়াস রিফর্মিস্ট থিওলজিক্যাল মুভমেন্ট বলে এরকম, এবং বৌদ্ধ ধর্মের আধুনিকীকরণ হচ্ছে। তো তার পাশাপাশি তার সঙ্গে সঙ্গে ইসলাম ধর্মেরও আধুনিকীকরণ হচ্ছে। এই আধুনিকীকরণের ফলে একটা নতুন অনুবাদ তত্ত্বের পর্যায়ে আমরা প্রবেশ করছি, এবং দেখতে পাবো 1860 থেকে দোভাষীতে ছাপা হচ্ছে, এবং 1880-র সময় থেকে বাঙালি মুসলমান যারা আলিম এবং যারা বুদ্ধিজীবী এবং যারা ধরা যাক এই ইসলামী শিক্ষায় শিক্ষিত, তারা তৎসম বাংলায় আধুনিক ভাবে ইসলামের কথা বলছেন। এটা আমাদের কাছে আর একটা অনুবাদের পর্যায়। তারপরে আমি আধুনিক পর্যায়ে আসছি, এবং এই জিনিসটা আমাদের এই জন্য খেয়াল করে নিতে চাইছি যে ভাষাটা ইসলামের আধুনিকীকরণের ভাষা বলে তৈরি হচ্ছে, যে ভাষায় আবারও 1880 থেকে হযরত মুহাম্মদের জীবনী, হাসান হোসেনের জীবনী, কারবালার কাহিনী, 4 খলিফার জীবনী লেখা হচ্ছে, ইসলামের ইতিহাস, মক্কা শরীফের ইতিহাস, মদিনা শরীফের ইতিহাস লেখা হচ্ছে, এবং
কোরআন শরীফের অনুবাদ হচ্ছে, 6টি হাদিসের অনুবাদ হচ্ছে, এই সবই হচ্ছে কিন্তু তৎসম সংস্কৃতায়িত বাংলায়। আমরা সকলে এই কাহিনীটা জানি যে কিভাবে ফোর্ট উইলিয়াম কলেজের মধ্যে ক্রমাগত ভাষা তৎসমায়িত হয়ে উঠছে, এবং তার কারণও আমরা সকলে জানি যে যেহেতু ফার্সি ভাষী, উর্দু ভাষী মুসলিম এলিট যারা, তারা এই ইনস্টিটিউশনগুলির মধ্যে আসছেন না। পুরোটা হয় ব্রাহ্মণ পণ্ডিতেরা, সংস্কৃতজ্ঞ পণ্ডিতেরা, বা ফার্সি জানা ব্রাহ্মণ বা অব্রাহ্মণ উচ্চবর্ণীয়রা, তারা এই ভাষাটা, অনুবাদের ভাষাটা তৈরি করছেন। ফলে সেই ভাষাটা সংস্কৃতায়িত, এবং যেহেতু এই সময়ের জনপরিসর পাবলিক স্ফিয়ারের এজেন্ট যারা ছিলেন, মূল অথর যারা ছিলেন, তারা ছিলেন মূলত উচ্চবর্ণীয় হিন্দু সমাজের পশ্চিমী শিক্ষায় শিক্ষিত মানুষ, তারা এই সংস্কৃতায়িত তৎসম ভাষাটাকেই বাংলার এবং বাঙালির আধুনিকীকরণের ভাষা বলে ধার্য করলেন। ফলে যখন মুসলিমরা লিখতে এলেন, তাদের কাছে এই ভাষাটা এলো, তাদের কাছে আবার দুটো জায়গা। একটা হচ্ছে তারা নিজেদেরকে বাঙালি বলে ক্লেম করছেন, অন্যদিকে তাদের মুসলমানত্বকেও রাখতে হচ্ছে। ফলে বাঙালি মুসলমানের এই যে আধুনিকীকরণ এবং অনুবাদের যে প্রয়াসগুলো, সেটা শাস্ত্র থেকে, শরীয়তি শাস্ত্র থেকে অনুবাদ হোক, বা কোনো হযরত মুহাম্মদের জীবনীর আরবি ফার্সি রূপ থেকে বা উর্দু রূপ থেকে বাংলায় অনুবাদ হোক, বা কোরআন শরীফের আরবি থেকে অনুবাদ হোক ফার্সি বা উর্দুর মধ্যস্থতায়, এই ভাষা কিন্তু সংস্কৃতায়িত তৎসম। কিন্তু এবার আমাদের এই প্রশ্নটা আসছে, যেটা অনুবাদের প্রশ্ন, যে এতাবৎ কাল পর্যন্ত তো আল্লাহকে প্রভু বললে মিটে গেছে, 16শ শতাব্দী থেকে আমরা তা পাচ্ছি, কিন্তু আজকে তো আমরা 19 শতকে দাঁড়িয়ে আছি। এর মধ্যে তো অনেকটাই বেশি সামাজিক চেতনা গড়ে উঠেছে। এখন তো আমাদের আর আল্লাহকে বা আল্লাহর ধারণা কি এটার জন্য আর প্রভু বলার দরকার হচ্ছে না, আমাদের মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে। এবং এই সময়ে এই বিতর্কটা আসছে যে আর প্রভু বলার দরকার নেই, এবার আমরা ঈশ্বর বলার দরকার নেই আল্লাহর কথাটার পরিবর্তে, এবার আমরা অনেকগুলি আরবি শব্দ ব্যবহার করতে পারি এবং ফার্সি শব্দ ব্যবহার করতে পারি। কিন্তু এদিকে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে যে ধারাটা চলছে সংস্কৃতায়নের, সেই ধারায় কিন্তু আরবি, ফার্সি এবং নতুন ভাবে তৈরি হওয়া উর্দু, সেই ভাষাগুলি বাদ দিয়ে সংস্কৃতায়িত বাংলারই চল হচ্ছে। এই আরবি ফার্সি সরিয়ে দিয়ে এক ধরনের জাতীয়তাবাদী পাবলিক ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে। সেখানে এবার বাঙালি মুসলমান যখন বলছেন যে কোরআন অনুবাদের জন্য, বা হযরত মুহাম্মদের জীবনী অনুবাদের জন্য, বা ইসলামী কোনো একটি কাহিনী অনুবাদের জন্য আমাদের কিছু কিছু আরবি ফার্সি শব্দ রাখতে হবে, সেটা তখন এই হিন্দু উচ্চবর্ণীয় বাঙালি সংস্কৃতায়িত যে পরিসর, তাতে খুব আপত্তিজনক লাগছে। এইবার আপনারা যদি পিপিটির দিকে তাকান, তাহলে দেখতে পাবেন যে কি কথাগুলো আসছে যখন বাঙালি মুসলমান লিখছেন, যে পড়িলে মনেই হয় না কোনো মুসলমানের লেখা। মানে এত সংস্কৃতায়িত, যেমন মীর মুশাররফ হোসেনের বিষাদ সিন্ধু, পড়িলে বিষয়টা হতে পারে ইসলামের, কিন্তু ভাষা পড়িলে মনেই হয় না মুসলমানের। এবং আরেকটা কথা এখানে মাথায় রাখার, যে তখনই এই 1880 থেকে সেই তৎসম ভাষাটাই বাঙালি মুসলমানের লেখা গৃহীত হয়েছে এবং প্রশংসিত হয়েছে, যেটার মধ্যে এক হচ্ছে আরবি ফার্সি নেই, আর দুই, সেখানে ইসলাম ধর্ম বলে নেই, সেখানে ইসলাম আছে সংস্কৃতি বলে। কিন্তু এমন একটা সময়ের কথা আমরা বলছি যখন ব্রাহ্ম ধর্মের চেতনা তৈরি হচ্ছে, ধর্ম সংস্কারমূলক আন্দোলন, বৌদ্ধ ধর্ম সংস্কারক আন্দোলন যেটা বললাম, গৌড়ীয় বৈষ্ণব চেতনা, নব্য ন্যায় নিয়ে কথা হচ্ছে। খালি বাঙালি মুসলমান যদি ইতিহাসের কথা বলে, সেটাকেই খুব একটা ভালো চোখে দেখা হচ্ছে না। ফলত তখনই বাঙালি মুসলমানের লেখা গ্রহণীয় হচ্ছে যখন যে কোনো ইসলামের ধারণা, ধর্মগত ধারণা এবং তার ঐতিহাসিক ধারণার সম্পূর্ণ তৎসমে অনুবাদ করা হয়ে গেছে। এবং যদি সেটা তার মধ্যে আরবি ফার্সি শব্দ থাকে, দেখুন আরেকটা আমি উদ্ধৃতি এখানে ব্যবহার করেছি, মুসলমান বাবুর্চিখানায় পক্ক দুধের স্বাদ লইতে আমরা সক্ষম হইলাম না। তো এর মধ্যে তৈরি হচ্ছে তাহলে কোন বাংলা ভাষাটা ব্যবহার করব এবং ইসলামকেই বা কিভাবে রাখবো। ধরুন আমরা যদি এবার একবার নিজেদের সাহিত্য চর্চার দিকে তাকাই বা সাহিত্যের এক্সপোজারের দিকে তাকাই, আমরা দুটো নাম হয়তো বড় জোর খুঁজে পাবো, মীর মুশাররফ হোসেন
আমাদের কারো কোনো সন্দেহ নেই তাতে, এবং নজরুল ইসলাম। এবার আরো একটু খেয়াল করে দেখুন, আমরা কিন্তু মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু বাদ দিয়ে উনি কি লিখেছিলেন এবং তাতে তার সঙ্গে ওর ইসলামিক চর্যাকে বোঝার এবং অনুবাদ করার কি প্রসঙ্গ ছিল, এইটা আমরা খুব একটা খেয়াল করে যাই না বাংলা সাহিত্যের ইতিহাসে। বা নজরুলের কালীস্তোত্র, কালীকীর্তন এবং নজরুলের যে সমন্বয়বাদী ভাষা, তার বাদ দিয়ে নজরুলের যে ধরুন রমজান নিয়ে কবিতা, মহরম নিয়ে কবিতা, বা ফাতেহা দেওয়াজদাহম নিয়ে কবিতা, এগুলো নিয়ে আমরা কিন্তু খুব একটা ভাবি না। সেই কবিতাগুলোর অধিকাংশই কিন্তু মুসলিম ভারতে বেরিয়েছিল, যে মুসলিম ভারত পত্রিকায় হিন্দু মুসলমান, বাঙালি হিন্দু বাঙালি মুসলমান উভয়েই কিন্তু পাঠক ছিলেন। কিন্তু সেই কিছু চিঠিপত্র আমি খেয়াল করে দেখেছি, কেউ কিন্তু নজরুলের এই কবিতাগুলির কথা বলছেন না যেগুলি ইসলামিক থিমের প্রসঙ্গ রয়েছে। ফলে এখান থেকে আমরা এবার যদি আধুনিকতার দিকে যাই, দেখব বাঙালি মুসলমানের লেখার ক্ষেত্রে, সামাজিকতার ক্ষেত্রে এবং তার গ্রহণীয়তার ক্ষেত্রে কিন্তু বিরাট বড় একটা ব্যবধান তৈরি হচ্ছে। কারণ বাঙালি মুসলমান যদি ইসলামের কথা লেখে, তার ইসলাম নিয়ে জীবনযাপনের কথা লেখে, ইসলামের হাদিস থেকে শুরু করে নানাবিধ কাহিনী শুনে সে কিভাবে বড় হয়েছে, যেমন আমরা সবাই যারা হিন্দু, তথাকথিত হিন্দু পরিবারে জন্মেছি, আমরা সবাই কৃষ্ণের বাল্যলীলা শুনেই বড় হয়েছি। আমাদের মা, ঠাকুমা, দিদিমা, বাবা, জ্যাঠা সকলেই নানাবিধ গল্প বলেছেন। কিন্তু আমরা ঠিক জানি না আমাদের এত বছরের প্রতিবেশী যে বাঙালি মুসলমান, তাদের ঘরে নানি, খালু, খালা এরা কি কাহিনী বলেছেন বা দাদি কি কাহিনী বলেছেন। আমরা কিন্তু ওই উঠোনের ব্যবধানটুকু পেরোতে পারিনি। কাজেই এইটা আমাদের, যখনই আমরা বাঙালি মুসলমানের সাহিত্য পড়ছি এবং আজকে দাঁড়িয়ে সেই সাহিত্য ইংরেজিতে অনুবাদ হচ্ছে বা হচ্ছে না, বা হলেও কিভাবে হচ্ছে সেই প্রশ্নে আসছি, আমাদের কিন্তু আমরা পাঠক হিসেবে এবং বাংলা সাহিত্যের স্কলার হিসেবে আমাদের কোন অবস্থান সেইটা একটু ভেবে দেখার আছে। কারণ সেখান থেকে কিন্তু কোন বই কোন গল্প অনুবাদ হবে সেটা নির্ধারিত হয়। কাজেই যে আলোচনাটা হচ্ছে মীর মোশাররফ হোসেন, নজরুল, এবং দেখুন আমি আরো দুটো নাম লিখেছি, একটা গোষ্ঠীর নাম শিখা সাহিত্য গোষ্ঠী, আর মুজাফফর আহমেদ। মুজাফফর আহমেদ সিপিআই এর যুগ্ম প্রতিষ্ঠাতা, তিনি অসম্ভব গুরুত্বপূর্ণ একজন সমাজবাদী রাজনৈতিক। আমরা বড়জোর তার কথা আলোচনা করেছি, কারণ সেটা ধরলে আমাদের বাঙালি মুসলমানের বুদ্ধিজীবিতার একটা বিরাট কালপর্ব সূচিত হয়। কিন্তু আমরা দেখুন পাশে মুজাফফর আহমেদ এবং নজরুলের পাশে, এটা তো হতে পারে না একটা সমাজে মাত্র দুজন আছেন, এত বিপুল একটা সময় আমরা খালি দুজনের নাম পাচ্ছি, বড়জোর তিনজনের নাম পাচ্ছি নিজেদের জ্ঞানের এবং সাহিত্যের ইতিহাসের পরিপ্রেক্ষিতে। আমরা কিন্তু যদি আমরা মধ্যযুগে খুঁজতে যাই, আমরা সৈয়দ মুর্তজা একজন বৈষ্ণব কবি ছিলেন, আমরা দেখুন সেইখানে গিয়ে পৌঁছেছি। কিন্তু বাঙালি মুসলমানের যে মুসলমানত্ব, যেটা কিন্তু বাঙালিত্বেরই একটি অক্ষ, আমরা কিন্তু সেইটা দেখিনি। তার ফলে আজকে যখন আমরা আলোচনা করতে বসছি যে বাঙালি মুসলমানের কোন লেখা ইংরেজিতে অনুবাদ হয়েছে বা আমরাই বা কতটা পড়ে উঠতে পেরেছি, আমাদের হাত কিন্তু খালি। যদি এই, তাহলেই বুঝতে পারছেন যদি আমাদের হাত খালি থাকে আর আজকে অনুবাদ শুরু করতে হয়, এই প্রশ্নের মুখোমুখি বারবার হতে হচ্ছে যে তাহলে বাঙালি মুসলমান বলে আলাদা করে ক্যাটেগরি করার কি আছে। কারণ এটা এখনো পর্যন্ত উপস্থাপিত নয়। আমি এই প্রসঙ্গে পরে আসবো, আপাতত আমরা পরের স্লাইডে যাই। দেখুন যে কথাগুলো বললাম, যে এখানে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে কালো পর্বের সূচনার জন্য। একটা হচ্ছে যে অনুবাদগুলো হয়ে গেছে সেগুলো বললাম, এবং যে বাঙালি মুসলমানের যে দাবি যে তার ভাষাকে বহুভাষিক হতেই হবে, কারণ ইসলামের মূল শরীয়তি গ্রন্থগুলি লেখা আরবিতে, মূলত আমাদের হাতে সেগুলো ফার্সিতে এসে পৌঁছেছে, কারণ আমাদের দীর্ঘ ফার্সি ভাষায় দরবারি যে ঐতিহ্য তার আমাদের বাস্তবতা রয়েছে। উর্দু খুব গুরুত্বপূর্ণ আধুনিক ভাষা ভারতীয় নেশন স্টেটের ক্ষেত্রে। তো আরবি, ফার্সি, উর্দু
মাতৃভাষা বাংলা, এবং এই উপনিবেশের কাল থেকে ইংরেজি ভাষার একটা বিরাট বড় ভূমিকা রয়েছে। তো বাঙালি মুসলমানরা যেমন মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে যেখানে হিন্দু বালককে, বালক বলেই বলছেন, হিন্দু বালককে বাংলার ইংরেজি শিক্ষা করলে হয়ে যায়, মুসলমান বালকের ক্ষেত্রে কিন্তু তার দায়িত্ব বহুভাষিক। তাকে আরবি জানতে হয় কারণ সেটা তার ধর্মের ভাষা, তাকে ফার্সি জানতে হয় কারণ ফার্সির মধ্যে দিয়ে শাস্ত্র এসে পৌঁছেছে, উর্দু জানতেই হয় কারণ উর্দু হচ্ছে ভারতীয় মুসলমানের ভাষা, সুপ্রা রিজিয়নাল ভাষা, এবং বাংলা তার মাতৃভাষা, এবং ইংরেজি না জানলে সে তো আধুনিকতার দিকে সে পৌঁছতে পারবে না। ফলে এটা তো একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে, যদি বাংলায় তাকে ইসলামের কথা বলতে হয়, তাকে কিন্তু পুরোটা সে যদি তৎসম সংস্কৃতায়িত বাংলায় অনুবাদ করে ফেলে, তাহলে মুশকিলটা কোথায়? মুশকিল হলো এই যে সংস্কৃতায়িত বাংলা ভাষা একটা পুরাণ নির্ভর বহু ঈশ্বরবাদী সংবেদনশীল ভাষা। ফলে একেশ্বরবাদী ইসলামকে যদি অনুবাদ করতে হয় বাংলায়, তাহলে কিছু আরবি ফার্সি না রাখলে বাঙালির হাতে তখন থাকে বহু ঈশ্বরের সংবেদনশীল এবং 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 বহু ঈশ্বরবাদী সংবেদনশীলতার ভাষায় তাকে অনুবাদ করতে হয়। ফলত এই যাদের কথা আমরা দেখতে পাচ্ছি, যারা কোরআনের অনুবাদ করেছেন, যারা হযরত মুহাম্মদের জীবনী লিখেছেন, যারা ইসলামের ইতিহাস লিখেছেন, তারা কিন্তু একটা রকম করে আরবি, ফার্সি এবং উর্দু ভাষারও ব্যবহার করছেন। কারণ তাদের যুক্তি হচ্ছে বাঙালি মুসলমানের সংস্কৃতি আসলে বহুভাষিকতা ছাড়া বোঝা যাবে না। যেখানে ওরা বলছেন কিন্তু মাতৃভাষা বাংলা, মাতৃভাষা বাংলার একটা আলাদা রেজিস্টার আছে। মৌলানা মোহাম্মদ আকরাম খান এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। যদি আমরা ইংরেজির দিকে তাকাই, তাহলে দেখতে পাবো ব্রিটিশরা একরকম ইংরেজি বলে, আইরিশরা আর একরকম ইংরেজি বলে। দুটোই ইংরেজি ভাষার যে প্যারাডাইম, এটি তার দুটো জায়গা। কাজেই এটা কেন হতে পারবে না যে সংস্কৃতায়িত বাংলার মধ্যে আরবি, ফার্সি, উর্দু প্রয়োজন মতো ব্যবহার করে বাঙালি মুসলমান তার ধারণাগুলি অনুবাদ করতে পারবে, আর হিন্দু যখন তার কথা লিখবে তার কথায় অনেক বেশি পৌরাণিক শব্দ থাকবে। এই কথাগুলো কিন্তু এরা বারবার আলোচনা করছেন, যে কথাগুলিকে কিন্তু ওই বাংলা ভাষাকে বাংলা ভাষার ইসলামীকরণ করে ফেলা হচ্ছে, এই যুক্তিতে কিন্তু প্রান্তিক করে দেওয়া হচ্ছে, রিজেক্ট করে দেওয়া হচ্ছে। কাজে এই জিনিসটা যেন আমরা মাথায় রাখি যে ফলত যারা কবি যশপ্রার্থী, যারা তথাকথিতভাবে একটা সেকুলার পাবলিক স্ফিয়ারের ভাষা নিয়ে লেখার চেষ্টা করছেন, তারা সকলে এই যে সাধারণ স্ট্যান্ডার্ড বাংলা সেটাকে ব্যবহার করছেন। আর যারা আরবি, ফার্সি ব্যবহার করছেন, তাদের ভাষাকে রবীন্দ্রনাথ সহ বুদ্ধদেব বসু কিন্তু সকলেই সমালোচনা করছেন যে এইটা এক ধরনের ইসলামীকরণ করা হয়ে যাচ্ছে। এবার আমরা এসে দাঁড়াচ্ছি 1947 বঙ্গভাগের ফলে আমরা দেখতে পাচ্ছি যে শুধু এটি স্পেশাল ডিভিশন হচ্ছে না, তার মধ্যে একটা ধরনের, যেটাকে আমরা টু নেশন থিওরি বলি, যে ধর্মীয় পরিচয় অনুযায়ী দুটি দেশের নির্মাণ হচ্ছে। ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ এবং ইস্ট পাকিস্তান দুটি বঙ্গ ভাষাভাষী অঞ্চল হিসেবে তৈরি হচ্ছে। এবং যারা যারা ইস্ট পাকিস্তান নির্মাণ হোক এইগুলি বলছিলেন, তাদের দুটি জিনিস কিন্তু খুব প্রবল ছিল। তারা বলছিলেন বটে ইস্ট পাকিস্তান হোক, কিন্তু ওদের মাথায় ছিল ইস্ট পাকিস্তান কিন্তু বাঙালি মুসলমানের শুধু নয়। তার ফলে ওদের প্রতিনিয়ত দ্বন্দ্ব ঘটছিল, যেটা আমরা সকলেই জানি, উর্দুভাষী পশ্চিম পাকিস্তানের সঙ্গে। এবং সেখানে আমরা ভাষার অনেক বহুত্ব দেখতে পেয়েছি 1947 থেকে 71 পর্যন্ত। 71-এ বাঙালি জাতীয়তাবাদের জন্য বাংলাদেশের যে মূল পাবলিক ল্যাঙ্গুয়েজ, তা অনেকটাই এই আরবি, ফার্সি, তা কিন্তু দৈনন্দিন জীবনে আছে, কিন্তু তার ডিসকোর্সে নেই, মানে ছিল না। 1971 থেকে আমরা যে ভাষার প্যারাডাইমটা দেখতে পাই, যে জন্য বলা হয় না যে ঢাকা কলকাতার ভাষা এক, আমরা ভাষার সূত্রে গঙ্গা যমুনা বাঁধা পড়ে আছি, হুগলি নদী, যমুনা নদী বাঁধা পড়ে আছি, গঙ্গা পদ্মা মেঘনা আমাদের একই ভাষার রূপ। কারণ 1971-এ
যে পাবলিক ল্যাঙ্গুয়েজ তৈরি হলো তাতে আরবি, ফার্সি, উর্দু, বিশেষত উর্দুর হেজিমনির জন্য, উর্দুর ঔপনিবেশিকতার জন্য, পশ্চিম পাকিস্তানের ঔপনিবেশিকতার জন্য উর্দু ভাষার সঙ্গে সংযোগ, আরবি ফার্সির সঙ্গে সংযোগ অনেক কমিয়ে নতুন একটা ভাষা তৈরি হলো। আর পশ্চিমবঙ্গে আমরা দেখছি যেহেতু এটি মেজরলি সেইভাবে তৎসমায়িত পাবলিক ল্যাঙ্গুয়েজের উপরে ভিত্তি করে রয়েছে, এখানে আমরা একটা তৎসমায়িত বাংলারই চর্চিত রূপ পেলাম। ফলত আমি যেটা লক্ষ্য করতে বলবো যে বাংলাদেশের কথা আমি যাচ্ছি না, ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তান, বাংলাদেশের কথা যাচ্ছি না, আমি পশ্চিমবঙ্গের কথাতেই থাকছি, যে এখানে এর আগে যে মাল্টিলিঙ্গুয়াল প্রবণতাগুলি তৈরি হয়েছিল আরবি, ফার্সি, উর্দু সহযোগে, সেইটা সরে গেল। 1971-এ সেটা বাংলাদেশ থেকেও সরে গেল, এবং আমাদের ক্ষেত্রে যেটা হলো তার ফলে বাঙালি মুসলমানের ঘরের ভাষা, তার ঘরের জীবনাচরণ এবং তার পাবলিক জীবনাচরণের মধ্যে পার্থক্য দেখা দিল। এবং এই যেটাকে আমরা বলতে পারি তার ফলে বাঙালি সংস্কৃতির যে আলোচনা, সেই আলোচনার মধ্যে বাঙালি মুসলমান তার ঘরে কি গল্প শোনে, তার হয় না কালেকটিভ আনকনশাসে কি আছে, সেইটা কিন্তু কখনোই আমরা আলোচনা করে দেখলাম না। অবশ্যই বাংলা বিভাগগুলিতে আফসার আহমেদের ছোট গল্প, উপন্যাস, আবুল বাশারকে নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। বাংলাদেশের আরেকজন লেখক সেলিনা হোসেন, আখতারুজ্জামান ইলিয়াস এবং হাসান আজিজুল হক, সবাইকে নিয়ে আলোচনা করা হয়। কিন্তু সেগুলো আমি বলছি বিশ্ববিদ্যালয়ের গবেষণা আর সাধারণ সাহিত্যের বোধ, সাধারণ সাহিত্য সংস্কৃতির বোধ, এর মধ্যে তো দূরত্ব থেকে যায়, আমরা জানি দূরত্ব থেকে গেছে। এবং যদি আমরা এবার অনুবাদের কথা ভাবি, কারা অনুবাদ করছেন, আবারও লক্ষ্য করে দেখব এই অনুবাদ দাঁড়িয়ে আছে কিন্তু, যেখান থেকে আমি ডিকলোনাইজেশন এবং ওয়ার্ল্ড লিটারেচারের ধারণায় আসতে চাইবো, তারাই ইংরেজিতে অনুবাদ করছেন। কারা করছেন? যারা ইংরেজিতে দক্ষ। কারা ইংরেজিতে দক্ষ? যারা ইংরেজিটাকে আমাদের দেশে মাতৃভাষার মতো ব্যবহার করে, যারা ইংরেজিতেই ভাবেন, তার মানে এটার এক ধরনের কলোনিয়াল লেগাসি আছে। এই কলোনিয়াল লেগাসিটা একটা সময় এসে অবশ্যই বিউপনিবেশিত হচ্ছে, যে দেখা যাচ্ছে যে আমরা নবারুণের লেখা অনুবাদ হচ্ছে, সুবিমল মিশ্র অনুবাদ হচ্ছে, কিন্তু সেটা বাংলা ভাষার যে মূল স্রোত তার আভাগার্ড, তার র্যাডিক্যাল। কিন্তু নবারুণ ভট্টাচার্য হচ্ছে মানে যে সৈয়দ মুজতবা সিরাজের লেখা পরপর অনুবাদ হয়ে যাচ্ছে তা নয়। কেননা আমরা আমাদের ভাষা সাহিত্যের চর্চার মধ্যে যারা সাহিত্যের স্কলার, তাদের কথা আমি বলছি না, সাধারণ পাঠকের, সাধারণ বুদ্ধিমান পাঠকের কথা বলছি। তারা তো সাধারণত উচ্চবর্ণীয়, মধ্যবিত্ত, এইটা মেজরিটি। সেখানে কিন্তু অপরকে জানার অবকাশই ততটা তৈরি হয়নি। সেই অপর নানা মাত্রায় হতে পারে, সেই অপর কাস্টের কারণে হতে পারে, সেই অপর আঞ্চলিকতার কারণে হতে পারে, এথনিসিটির কারণে হতে পারে, জেন্ডারের কারণে হতে পারে, এবং ধর্মের কারণে তো হতেই পারে। ফলে এতগুলি কিন্তু প্রান্তে রয়ে গেল। ফলে আজকে দেখুন, ওই জন্য নারীবাদী সাহিত্য বলে গবেষণা করা হয়, দলিত সাহিত্য বলে গবেষণা করা হয়। ফলে আজকে যখন অনুবাদ করা হচ্ছে, যে বিরাট বড় অনুবাদের ক্ষেত্র আছে, তাতে বিউপনিবেশীকরণের একটি বিরাট বড় আমাদের জন্য দায়িত্ব হয়ে দাঁড়ায় বাঙালি মুসলমানের লেখা থেকে অনুবাদ করা। কারণ আমরা নিজেরাই জানি যে আমাদের বন্ধুরা, কলিগরা, আমাদের আত্মীয় পরিজনের বন্ধু যারা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছেন, তারা কিন্তু আমাদের টেবিলের পাশের টেবিলে বসে তারা কিন্তু কনসাসলি জল বলেন। পানি বলার মধ্যে অপরাধের কি আছে? মানে আমি অনুবাদের ধারণাকে এই পর্যন্তই আনতে বলছি, যে আসলে যে ভাষায় যে গল্পগুলো শুনে বাঙালি মুসলমান বড় হচ্ছে, সেইটাকে তার অন্দরে রেখে তার মুসলমানত্ব যেন বাঙালিত্বের একটা ধরনের যুযুধান বলে তাকে বাঙালি হয়ে উঠতে হচ্ছে, যেন এই দুটো এক জায়গায় আসতে পারে না। তো এই জায়গা থেকে আমরা এই আলোচনাটা শুরু করছি। যে এর আগে ধরুন আমি একটি অনুবাদের বইয়ের কাজ করেছি, সম্ভবত সেই কারণেই আমাকে গৌতম বলতে ডেকেছেন। সেই বইটির নাম হচ্ছে স্টেট ব্যাক স্টেট অন। এই কথাটা খুব সচেতন ভাবে নির্বাচন করা হয়েছে, যে এই বইটির মধ্যে কিন্তু পার্টিশন,
বঙ্গ বিভাগ নিয়ে সেরকম ভাবে কোনো গল্প নেই, কারণ আমরা যাই বঙ্গ নিয়ে বা আধুনিকতা নিয়ে বা হিন্দু মুসলমান সম্পর্ক নিয়ে কথা বলি, আমরা দেশভাগ পরবর্তী দাঙ্গা তার পরবর্তী কাহিনীতে থেকে যাই, তার থেকে আমরা এগোতে পারি না। সেটা যেমন খুব গুরুত্বপূর্ণ, আমাদের দেখার আছে তার পরবর্তীকালে জীবনটা কি হলো। সেই অভিপ্রায় নিয়ে এই অ্যান্থোলজিটা তৈরি হয়েছে। আমি সেটার কাভারের ছবিও আপনাদের জন্য নিয়ে এসেছি, আমি দেখাবো। তো সেখানে এই বইটি এবার দেখা যাচ্ছে কি পিপিটিতে, এবং আপনারা দেখুন, হ্যাঁ 19টি গল্প এখানে আছে। অনেকেই আছেন এর মধ্যে যাদের লেখা প্রথম ইংরেজিতে অনুবাদ হলো। আমি কিন্তু ইংরেজিতে লেখা বলে কোনো বাহাদুরির কথা বলছি না। ইংরেজিতে লেখা মানে কিন্তু এক্ষুনি আমরা কোনো একটা বিদেশে, এখন আমরা জানি যে ভারতীয় সাহিত্যের প্রতি আন্তর্জাতিক যে পুরস্কারের ক্ষেত্র তার একটা নজর এসে পড়েছে, এবং খুবই অপূর্ব এতাবৎকালে যে স্বীকৃতি পাওয়া যায়নি তার স্বীকৃতি পাওয়া যাচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু ইংরেজিতে অনুবাদের আরেকটা গুরুত্ব আছে, কারণ আমরা তো আমাদের গল্পটাকে চাইলেই মালায়ালি ভাষায় করে নিতে পারবো না, তেলেগুতে করতে পারবো না। কিন্তু ইংরেজিতে ধরুন, আগে যেটা ছিল যে ইংরেজি মানেই আমাদের রাজের ভাষা এবং কলোনিয়াল প্রভুর ভাষা, ইংরেজি কিন্তু এখন আমাদের একটা ভারতীয় ভাষা। ফলে আমরা তাকে আমাদের একটা ধরনের পাঠককুলের মধ্যে লিঙ্কিং ল্যাঙ্গুয়েজ হিসেবে এই বি উপনিবেশীকরণ করতে পারি, যেটা আর কিন্তু কুইন্সটাং নয়, এটা আমাদেরই টুটা ভাষা। আমরা যত টুটা ফুটা ইংরেজি বলবো সেটাই কিন্তু ইন্ডিয়ান ইংলিশ, সেইটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই জন্য ইংরেজি ভাষায় অনুবাদ করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তাহলে এটা যিনি বাংলা জানেন না, সেই কোনো ধরা যাক কর্ণাটকের কোনো একজন স্কলার বা পাঠক, বা কেরালার কোনো পাঠক, বা তামিলনাড়ুর কোনো পাঠক, বা কাশ্মীরের কোনো পাঠক, বা গুজরাটের কোনো পাঠক পড়তে পাচ্ছেন। ফলে আমাদের কাছে কিন্তু এটা এই ভারতীয় সাহিত্যের যে বিপুল জায়গা, আমাদের কিন্তু অনুবাদ, ইংরেজিতে অনুবাদ সেখানেও নিয়ে যেতে সাহায্য করে। কাজে একদিকে ভারতীয় সাহিত্য, অন্যদিকে বিশ্ব সাহিত্য। এবার দেখুন, সৈয়দ মুস্তাফা সিরাজ, মানে আমরা সকলেই জানি যে তিনি একজন দিকপাল। আমি মুজতবা আলীর কথা ছেড়ে দিয়েই বলছি, তাকে এর মধ্যে আমি আনছি না। তার লেখা একটি গল্প এখানে আছে, আমি এখানে ক্লিন করতে মিস করে গেছি। ধরুন আবুল বাশার, ধরুন আফসার আহমেদ, এদের নিয়ে গবেষণা হচ্ছে বছরের পর বছর। কিন্তু যদি অনুবাদের দিকে তাকান, এর আগে কথা বলে একটা অনুবাদের পাবলিশিং হাউস ছিল, তাদের মাত্র একটি ছোট গল্পের অনুবাদ বেরিয়েছে মুস্তাফা সিরাজের। এবং আবুল বাশারের মতো একজন বৃহৎ লেখকের লেখা 2022-এ প্রথম অনুবাদ হয়েছে, এবং ধরুন 2022-এ অনুবাদ হয়েছে, 2025-এর মধ্যে 3 বছর চলে গেছে, কিন্তু আবুল বাশারের একটিও লেখা অনুবাদ হয়নি। মানছি আবুল বাশার খুব দুরূহ লেখক, কিন্তু কোলাবোরেট করে করা যায়। যেমন ধরুন আব্দুল জব্বারের এই একটি মাত্র লেখা অনুবাদ হয়েছে, যেটা এই এখানে আছে। আফসার আহমেদের সবে একটি, এই গত মাসে একটি উপন্যাস অনুবাদ হয়েছে, যেটা কথাকলি জানা করেছেন। এবং এই যে বইটা দেখছেন, এখানে 12 জন অনুবাদক এই 19টি গল্পের তারা অনুবাদ করেছেন। এটা আমি তথ্যের জায়গা থেকে বলছি যে এখনো অবধি ধরুন, আমরা জানি যে নারীবাদী সাহিত্যের বিরাট বড় জায়গা হয়ে গেছে, আমরা জানি দলিত সাহিত্যের বিরাট বড় জায়গা হয়ে গেছে, কিন্তু বাঙালি মুসলমানের সাহিত্যের কিন্তু এখনো অবধি অনুবাদ হয়নি। এই বইটি কিন্তু এই বইটি করতে আমার 6 বছর লেগেছে। আমি প্রত্যেক মুহূর্তে ভয় ছিলাম, হয় না প্রথম একটা কাজ করার অন্য একটা মাত্রা থাকে। আমি ভেবেছিলাম প্রথম এই বইটা এই ধরনের সংকলন বের হবে, আমি 6 বছর ধরে ভয়ে ছিলাম যে অন্য একটি এরকম সংকলন বেরিয়ে যায় কিনা। বেরোয়নি কিন্তু। তাহলে ভাবুন, অনেকেই জানতেন কিন্তু এই বইটা হচ্ছে, এবং আমি শুনেও ছিলাম অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে এরকম একটি বইয়ের কাজ চলছে, কিন্তু এখনো অবধি বইটি বেরোয়নি। কিন্তু এর মধ্যে একজন অনুবাদক আছেন, তিনি অরুণাভ সিনহা, তিনি খুব দায়িত্ব নিয়ে করেন, এবং তিনি অনেক বাংলাদেশ থেকেও বই অনুবাদ করেছেন, লেখা অনুবাদ করেছেন। কিন্তু এখানে এই তথ্যটা দেওয়ার সঙ্গে সঙ্গে এবার আমি অনুবাদ তত্ত্বের অন্য একটি প্রশ্নে আসি, যে তাহলে অনুবাদ কি করে করা যাবে। যেমন এই এতক্ষণে এই কথাগুলো বলছিলাম,
দেখুন এইখানে আমি কি কি ডিফারেন্স আছে সেগুলো এখানে একটু বিবেচনা করতে বলেছি। যে প্রথমত আমাদের দুটো জিনিস আছে, সেটা হচ্ছে 1947-এ দেশ স্বাধীনের পর আমাদের একটা পাবলিক ল্যাঙ্গুয়েজ যেটা সম্পূর্ণ হিন্দু এবং হেজিমনিক, এমনকি সেটা যদি সেকিউলারও হয় তার মধ্যে আরবি ফার্সি শব্দ নেই, যদিও বাংলা ভাষার মধ্যে বহুল পরিমাণে আরবি ফার্সি লোনওয়ার্ডস আছে। আমরা সেগুলোকে আর আরবি ফার্সি বলে চিনতে পারি না, এতদিন ধরে আমরা সেগুলিকে ব্যবহার করছি বাংলার মধ্যে বলে। কাজে আমরা সেগুলোকে আলাদা করে ইসলামী শব্দ বলে বলছি না, এবং তারা ইসলামী শব্দ নয়ও। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের একটা সময়ের পর থেকে যে কারণে পশ্চিমবঙ্গে কিন্তু তথাকথিতভাবে বঙ্গভঙ্গের মধ্যে দিয়ে গেলেও 1960 অব্দি প্রবল দাঙ্গার ইতিহাস থাকলেও তার পরবর্তীকালে দাঙ্গার সেরকম ভাবে ইতিহাস নেই। তার কারণ আমাদের দীর্ঘ প্রসারী 3 দশকের বেশি সময় ধরে এক ধরনের বামপন্থী রাজনীতি। আমি এখানে বামপন্থী রাজনীতির প্রশংসা করছি না, কিন্তু আমি খালি বলছি একরকম ভাবে সামাজিকতাটা নির্মাণ হয়েছে যাতে হিন্দু মুসলমানের মধ্যে যে কমিউনাল গ্যাপ তা শ্রেণী সচেতনতা দিয়ে পূরণ করা হয়েছিল। তার ফলে ধর্মের কথা, যে ধর্ম বিষয়ক আত্মপরিচয়ের কথা আলোচনা করা হয়নি, সেটার যেমন পজিটিভ দিক হিসেবে আমরা দাঙ্গা পাইনি, তেমনি তা চাপা পড়েছিল বলেই আজ নতুন করে বেরিয়ে আসতে পারছে। নতুন একটা জাতীয়তাবাদী চেতনায় এক ধরনের বিভেদের ভাষা বেরিয়ে আসতে পারছে। এই দুটো কথা আমি স্মরণ করিয়ে দিতে চাইছি, যে তার ফলে আমাদের সাধারণ পাঠকের পঠনের মধ্যে এবং যারা ইংরেজি ভাষায় চর্চা করেন বিশেষত তাদের পঠনের মধ্যে বাঙালি মুসলমান সাহিত্যিকদের কোনো অভিজ্ঞতাই নেই। মুজতবা আলী একজন বিরাট বড় ইন্টেলেকচুয়াল বলেই বলি, তার লেখা নারেস আফরোজ অনুবাদ করেছেন, সেটা একটা খুব কসমোপলিটন জায়গা থেকে হয়েছে, কারণ মুজতবা আলী নিজে অত্যন্ত কসমোপলিটন মানুষ। কিন্তু মুর্শিদাবাদের গ্রামে, বীরভূমের গ্রামে, দক্ষিণ 24 পরগনায়, হুগলিতে, দক্ষিণ দিনাজপুরে, বাঁকুড়ায়, উত্তর 24 পরগনায়, নদিয়ায় যারা বসে লিখছেন তাদের তো ওই অঞ্চলের জীবন এবং যে জীবনের সঙ্গে নানা কিছু, এখানে ইসলাম বলতে আমি কিন্তু মসজিদ কেন্দ্রিকতাকে বলছি না, আমি কিন্তু একটা সাধারণ বেঁচে থাকার কথা বলছি। তার মধ্যে আজানের শব্দ আছে, তার মধ্যে সুফি গান আছে, তার মধ্যে যেমন আপনারাই যদি বলেন যে এই যে এত যুদ্ধ হচ্ছে, আমি কিন্তু ছোটবেলায় আমার দিদুর সঙ্গে বড় বলবো যে হায় ভগবান পৃথিবীটার কি দশা, কিছু মনে করবেন আপনারা? মনে করবেন না তো? কিন্তু আমি যদি বলি হায় আল্লাহ পৃথিবীটার কি দশা, সকলেরই পশ্চিমবঙ্গে বসে কানে বাঁধবে, কিন্তু কারণ আমরা শোনাটায় প্রস্তুত করিনি। ফলে এই যে ইগনোরেন্স, মানে আমরা সবসময় দেখবেন খবরের কাগজে খবর হয় যে মসজিদের পাশের জমিটা দুর্গাপুজোর প্যান্ডেলের জন্য দেওয়া হয়েছে, সরস্বতী পুজোয় মুসলমান ছাত্রছাত্রীরা কত ভালো কাজ করছে, ওই উল্টো গল্প তো আসে না। তাহলে দায়িত্বটা কার? এবং এইখানে আমি বাংলা ভাষায় বাঙালি মুসলমানের লেখা অনুবাদের জন্য, ওই জন্য আমাদের সবারই দায়িত্ব আছে বলবো। এটা শুধু 3 জন যারা ইংরেজিতে ভাবেন আর ইংরেজিতে লেখেন তাদের দিকে ছেড়ে দিলে হবে না, কিন্তু আমাদেরও ক্ষেত্রটা প্রস্তুত করতে হবে। আর এবং আমি বলবো এই ধরনের এই যে কোর্সটা করা হচ্ছে, এগুলোই কিন্তু আমরা একাডেমিক হিসেবে আমাদের কি দায়িত্ব আছে এইগুলি আলোচনা করার, এবং আমরা এইখানে নিজেদের মধ্যে আলোচনা করতে পারি, আমরা আমাদের ক্লাসরুমে ফিরে গিয়ে আলোচনা করতে পারি, আমরা আমাদের যারা গবেষক তাদের সঙ্গে আলোচনা করতে পারি। আমাদের তো এটুকুই ক্ষমতা, কিন্তু আমরা এটুকু যেন করি, কারণ কোন গল্প অনুবাদ হবে তার কিন্তু খানিকটা দায়িত্ব আমাদেরও, কারণ আমাদেরই হয়তো পরিচিত কেউ অনুবাদ করছেন, তাদেরকে আমাদের বলে দেওয়ার দায়িত্ব যে হামিরুদ্দিন মৃধা নামে কিন্তু একটি তরুণ আছে, সে খুব ভালো লিখছে, বা সাদিক হোসেন যা লিখছে খুবই কঠিন ইংরেজিতে অনুবাদ করা, কিন্তু ইংরেজিতে অনুবাদ করলে বোঝা যাবে যে হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। এদের প্রত্যেকের লেখা নিয়ে আমাদের চর্চা করা দরকার। এবার আমার সময় প্রায় ফুরিয়ে গেছে, আমি একটি কথা বলছি, সেটি হচ্ছে যে অনুবাদ তত্ত্বের, আমি ডিকলোনাইজেশন আর ওয়ার্ল্ড লিটারেচারে যেতে পারলাম না, আমি খালি বলছি যেমন ধরুন এখানে সোহরা হোসেনের একটি গল্প আছে, সেটি অনুবাদ করতে গিয়ে অনুবাদক শিপ্রা মুখার্জি, শিপ্রাদি,
উনি ইংরেজি পড়ান ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। উনি একজন খুবই গুরুত্বপূর্ণ অনুবাদক, যিনি দলিত সাহিত্য বিরাট অনুবাদ করেছেন। উনি বলছেন, ইপসিতা আমি না আসমান শব্দটা অনুবাদ করতে পারছি না, আমার মনে হচ্ছে যে এটা আসলাম কথাটা তো ইসলামী কথা নয়, তাই না? এটা তো কোনো ইসলামী তাত্ত্বিক কথা নয়, থিওলজির কথা নয়। উনি বলছেন যে চরিত্র আসমান কথাটা বলছে, সেটার মধ্যে এত কাব্য রয়েছে, আমার মনে হচ্ছে এটা যদি আমি সরাসরি স্কাই বলে দিই তাহলে আমি ওই কাব্যটা হারিয়ে ফেলবো। এইটা একটা জায়গা। আর দ্বিতীয়ত ধরুন আনসারউদ্দিন, তিনি নদিয়া, তিনি নিজে এখনো কৃষিকাজের সঙ্গে যুক্ত, বিরাট মাপের কথা সাহিত্যিক, এবং তার লেখায় ওই জনমনীষ, রাখাল, বাগাল তাদের কথা উঠে আসছে। আমরা তো এই ভাষাটাকেই চর্চা করছি না, ফলে এর মধ্যে শুধু ইসলামী কথা নয়, তার সৃজনশীল নানা স্তর রয়েছে মানুষের ব্যক্তিগত বেঁচে থাকা, আরবি, ফার্সি, উর্দু লোনওয়ার্ড নিয়ে, এবং তার আঞ্চলিকতা রয়েছে, এবং নদিয়ার আঞ্চলিকতা আর মুর্শিদাবাদের ভড়ের জমি এবং রাড়ের জমি এবং চরের জমি, এই তিনের ভাষা সম্পূর্ণ আলাদা। যেটা ভড়ের ভাষা বলে হয়তো মুস্তাবা সিরাজ ব্যবহার করছেন, আবুল বাসার চরের ভাষা একদম অন্য ব্যবহার করছেন। ফলে এত ধরনের লেয়ার রয়েছে। প্রশ্নই তাহলে কোন ইংরেজি আমরা ব্যবহার করব? হয়তো এটা নিয়ে আরো 1 ঘন্টা বলার থাকে, যে আসলে তাহলে আমাদের ইংরেজি ভাষাটাকেই অন্যভাবে ব্যবহার করতে হবে। হয়তো আমরা অনবরত ফুটনোট দেব, আর আমরা একাডেমিক, আমাদের তো ফুটনোটটা বেশি আসে, আমাদের গ্লসারি বেশি আসে। আবার আমরা এত কি ফুটনোট দেব যে সাধারণ পাঠক পড়ার যে সুধা, পড়ার যে পাঠকের আনন্দ, সেইটা একটা একাডেমিক বই পড়ার দায়িত্বের মতো পড়ে যায়, যে এত আমি নোট যোগ করলাম, এই বইটাতেই আমি তাই করে ফেলেছিলাম। আবুল বাশারের একটা লেখা এখানে কাসিদ নামে, সেটা মহরমের উপর, যেহেতু মহরম আমার কাজের বিষয়, আমি পাছে লোকে বুঝতে ভুল করে যাতে সবটা বুঝতে পারে বলে ফুটনোট কণ্টকিত করে দিয়েছি। তো এডিটরের সঙ্গে আমার দিনের পর দিন মিটিং হচ্ছে যে এটা তো একাডেমিক পেপার নয়, এটা তুমি এসে লিখছি না, এটা অনুবাদ। ফলে আমায় I'll have to make it reader friendly, reader oriented as well. And according to my implied reader, according to my টার্গেট অডিয়েন্স, কখনো কখনো কিন্তু সেই কম্প্রোমাইজও করা লাগে। আমি আপাতত একটা উস্কানি দিয়ে এখানে শেষ করছি, কারণ আমাদের আলোচনার জন্য একটু সময় রাখতে হবে। আলোচনার সময় আপনারা যা যা প্রশ্ন করেছেন সেগুলোতে ফিরে আসবো, and I'll try to respond to any new question or comment that you would like to ask or place. কাজেই থ্যাংক ইউ সবাইকে শোনার জন্য। কখনো এর সঙ্গে গ্লোবালাইজেশন, সার্কুলেশন অফ মানে an anglophone circuit where these texts get transmitted and who are the interlocutors, what are the positions of the publishing network, সেগুলো নিয়ে হয়তো পরে আবার কখনো আলোচনা করা যাবে। কাজেই আপনারা যে প্রশ্নগুলো, আচ্ছা আমি এখানে শেষ করছি, তারপরে আবার ফিরে আসবো আলোচনা। থ্যাংক ইউ। হ্যাঁ ইপসিতাদি, আমরা খুবই সমৃদ্ধ হয়েছি। তবে আমাদের প্রথাগত আমাদের উদ্যোক্তাদের পক্ষ থেকে যে 2-4 কথা বলার, সে জায়গায় যাওয়ার আগে প্রত্যেকদিনই আমরা চলে আসি আমাদের কমেন্ট বক্সে, এবং আমাদের শ্রোতারা প্রত্যেকদিন কমেন্ট বক্স ভরিয়ে দেন তাদের মূল্যবান প্রশ্ন, মন্তব্য ইত্যাদিতে। আপাতত আমি দেখছি আমাদের নন্দিনীদি হাত তুলেছেন। নন্দিনীদি, আপনি যদি আলাপচারিতায় আসতে চান, আমাদের সময় রয়েছে। নন্দিনীদি, প্লিজ। And Zoanna has asked a very important question. I think I ended with that. She asked this question a little ago. So I'll come back to this question because that's where I wanted to go, wanted to actually venture. We'll take that up. We'll take that. আরেকটা প্রশ্ন এখানে আছে। নন্দিনীদি বোধহয় কিছু বলবেন, আমরা একটু শুনে নিই। হ্যাঁ, আমার প্রশ্নটা আসলে আপনি শেষ দিকে যেটা বললেন সেটার সূত্র ধরে, বেসিক্যালি আই উড লাইক টু পিক ইউর ব্রেন। আমি এই মুহূর্তে সাদিক হুসেনের অনুবাদ করছি, এবং করতে গিয়ে আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে আমি অনেক শব্দ পাচ্ছি যেগুলো অবভিয়াসলি, যেহেতু আমি বাঙালি, আমি জানি না শব্দগুলো, কিন্তু আমি
আমি থাকি উত্তরপ্রদেশে, সুতরাং আমার চারপাশে অনেক মুসলমান আছে যারা উত্তরপ্রদেশের মুসলমান বা কাশ্মীরের মুসলমান। তাদেরকে যখন আমি সেই শব্দগুলো জিজ্ঞেস করছি, তারা বলছে এরকম কোনো শব্দ হয় না। তো তখন আমি বুঝতে পারছি যে উর্দু শব্দগুলো চেঞ্জ হয়ে গেছে, আইদার বিকজ ইট ইজ ইউজড ইন বেঙ্গল, কিছু শব্দ আমি বুঝেছি যে সারা বাংলাতেই একটু অন্য মানে প্রোনাউন্সিয়েশনটা চেঞ্জ করে ব্যবহার করা হয়, আর হয়তো কিছু আরো শব্দ বদলে গেছে বিকজ অফ দ্য আঞ্চলিকতা যেটা আপনি বলছিলেন। এবার আমি যখন কোনো একটা গল্প যেখানে মানে কলকাতার ভাষা ব্যবহার হচ্ছে না, নানা রকম ক্লাস আছে, বা আমি যখন কোনো ক্যারেক্টারের জায়গাটা পারিপার্শ্বিকটা বোঝাতে চাইছি, আমি অনেক বাংলা ভাষা রাখছি, এবং সেই বাংলা শব্দগুলো হয়তো যদি বিকৃত হয় তো বিকৃত ভাবেই রাখছি টু গিভ আ ফ্লেভার। এবার আমি যখন এই উর্দু শব্দগুলো নিয়ে ব্যবহার করব, তখন কি আমি মানে modified Urdu শব্দটা রাখবো? Will that be too complicated for the English reader to understand? নাকি আমি স্ট্যান্ডার্ড উর্দুটা ইউজ করবো? If I feel the need to retain the original words, should I modify it to the standard Urdu, or should I use the বিকৃত যে উর্দু শব্দটা অরিজিনালে ব্যবহৃত হয়েছে? এটা আমায় খুব কনফিউজ করছে। Yeah. I would like to respond to you this way, and that is, if you do not change the Bangla word, right, why would you change the regionalized and colloquialized Urdu word? This is a question of the ethics of translation, where you need to kind of decide on this, but it is not only upon you, because you work with a publishing agency, এবং তাদের কিছু editorial policy থাকে যেটা নিয়ে আলোচনা করতে পারলাম না। So sometimes we have certain kind of very radical decolonizing idea about literal translation, যেখানে আমরা ভাবছি যে this otherness and this marginality and this identity indifference in the level of language should be kept, and that's how we'd be able to decolonize English, right? কিন্তু মুশকিল হচ্ছে অনেক সময় the publishing house, according to their rules and regulation, they say that you are exoticizing the text too much. Okay. Sometimes it becomes a kind of exoticization that they may say. কিন্তু আবারও অনেক পাবলিশিং হাউস আছে তারা বলবে যে we actually recommend this kind of the presence of this otherness. যেমন আগের দিনে আমি একটা ডেইজি রকওয়েলের একটা ইন্টারভিউ পড়ছিলাম, she said that যে আমার কোনো অনুবাদকে কেউ বলছেন it's too otherized, কেউ বলছেন you have smoothened out the identity and difference. It depends on, again, আপনি কোন দিকটা নেবেন। শেষ অবধি হয়তো ভাবতে হবে how much and how far I can retain, so that it doesn't sound like and doesn't look like sort of my effort for exoticization of that identity and difference. কাজে এইটা যদি একবার করে ফেলার পর আমরা যদি তখনই ব্যালেন্সিং এর খেলাটায় যাই যে these are the most necessary words which I won't change, and I will use standardized Urdu or Farsi or Arabic words যেগুলোর একটা কমন পার্লেন্সে তার ফ্যামিলিয়ারিটি আছে। Only those I will change. Only those which have their which have their prevalence in the common parlance. কিন্তু যেগুলো কিসের বিকৃতি সেটা বোঝা যায়। কিন্তু যেগুলো টু রিজিয়নালাইজড, যেমন আমি দেখছি যে এমনকি নামাজের ওয়ার্ডস গুলো, বিভিন্ন যে নামাজগুলো পড়া হয় সেগুলো বাংলায় pronunciationটা quite different from the standard. I think we can standardize because namaz is such a known word. Namaz, azan, masjid, এই কতগুলো যে নামগুলো আছে না, ফজরের আমি বলতে পারবো না, মুখস্থ নেই obviously. These can be standardized. নামগুলো কিন্তু ওরা বাংলাতে অন্যভাবে উচ্চারণ করছে। Those can be standardized. সেটা স্ট্যান্ডার্ডটা ইউজ করা উচিত। Because certain things belong to the global network of Arabic and Persian. These can be kept, but certain things are so regionalized যেটা যদি আমরা আবার smoothen out করে দিই, iron out করে দিই in English, then we'll be falling into the same trap of the imperial power of English. তো ওইটা করতে করতে যাওয়া আর কি। আমি খুব ইন্টারেস্টেড, ইফ ইউ ডোন্ট মাইন্ড, কি অনুবাদ করছেন সাদিকের, বিকজ সাদিক ইজ ওয়ান অফ মাই ফেভারিট অথর। আমি জানি সেটা গিয়াস আলী, ও তার যেন নামটা, ওই বইটা করছে। হ্যাঁ, গিয়াস আলী ও তার কি যেন সময়, একলা সময়, গিয়াস আলী ও তার একলা সময় এবং বাকি গল্পগুলো, পুরো বইটাই করছি। Thank you very much. Thank you so much.
সুন্দর সুন্দর আলাপচারিতা হলো, এবং আমরা আজকে দাঁড়িয়ে হয়তো একটি আসন্ন বইয়ের কথা জেনে ফেললাম, যার অপেক্ষায় আমরা অনেকে থাকবো। এগুলোই আমাদের কনগ্রাচুলেশনস। হোপফুলি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি কি আপনার ইমেলটা পেতে পারি? যদি কোনো রকম হেল্প চাই তাহলে দিয়ে দেবে আমাকে। ওদের কাছেই রয়েছে, ওরা দিয়ে দেবে। হ্যাঁ, নন্দিনী দি পাঠিয়ে দেব। নন্দিনী দি পাঠিয়ে দেব। থ্যাংক ইউ। আচ্ছা, ইপসিতা দি, অম্লান হাত তুলছেন, আমরা অম্লানের কথাটা শুনে নিয়ে জোয়ানার আলোচনায় আসতে পারি, আর না হলে আমরা জোয়ানার প্রশ্ন, তাহলে অম্লানের কথাটা শুনে নিই। হ্যাঁ, আসলে আমার প্রশ্ন, am I audible? Yeah, you are. আমার প্রশ্নটা আসলে নন্দিনী দি করেই দিয়েছেন, আমি সেই প্রসঙ্গেই বলছিলাম, কিন্তু আমি এর প্রসঙ্গে আরেকটু এগোতে চাইছি, যেটা আপনার কথাই এলো যে আমরা বাঙালিরা বিশেষত এখনো যেভাবে বড় হই, তাতে আদারের যে সংস্কৃতির যে অবস্থানটা, তারা কিভাবে বড় হয়ে উঠছে সেইটা আমাদের জীবনে আসে না, এবং সেটা আমরা খেয়ালও করি না, এবং তার ফলে একটা বিযুক্তিও ঘটে। আমারই ঘরের প্রতিবেশী, যিনি পাশেরই প্রতিবেশী, তার জীবনের যে ভাষা, যে সংস্কৃতি, তার সাথে আমার অতটা পরিচয় নেই। এটা আমি নিজে খেয়াল করেছি, বিশেষত কলকাতার দিকে, বিশেষত মেট্রো সিটির দিকে আমি বলবো। আমি থাকি বহরমপুরে, সাদিকের সঙ্গে আমারও কথা হয়, মানে সাদিক আমার খুবই গভীর বন্ধু, আপনার সঙ্গে আগেও কথা হয়েছে, মানে সাদিকের অনেক লেখা সাদিক নিজে আমাকে অনুবাদ করতে দিয়েছে, সেটাও আমি করেছি। কিন্তু ও নিজে বলেছে, ওর সঙ্গে আমার যখন কথা হয়, ও বলে যে মফস্বলের বাঙালি হিন্দু যতটা বাঙালি মুসলিমকে চেনে, কলকাতা সেন্টারে বসা মুসলিম কিন্তু ততটা, বাঙালি কিন্তু ততটা চেনে না বাঙালি হিন্দু। এবং আমার যারা ঘনিষ্ঠ পরিচিত মানে বন্ধু বান্ধব, তার মধ্যে বেশিরভাগই মুসলিম বন্ধু বান্ধব, মুসলিম পরিবার থেকে আসা। তাদের সঙ্গে যাতায়াতের ফলে তাদের সংস্কৃতি বা তাদের জীবনযাপন যে শব্দগুলো আমার কাছে এখন ন্যাচারালাইজড হয়ে গিয়েছে, এবং আমি যে স্কুলে পড়াই সেখানে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী মুসলিম, যার ফলে তাদের জীবনের যে অংশগুলো সেগুলো আমার কাছেও খুব স্বাভাবিক হয়ে গিয়েছে, কারণ আস্তে আস্তে এভাবে জানতে জানতে হয়ে উঠেছে। তার ফলে আমার কাছে যে জিনিসটা খুব ন্যাচারালি আমি জানতে পারছি, যখন পাঠককে আমি ইংরেজিতে ট্রান্সলেট করে দিচ্ছি, তাদের কাছে কি ততটাই স্বাভাবিক থাকবে? এইটা একটা আমার কাছে মনে হয় প্রশ্ন। আর দ্বিতীয় কথা, তাহলে কি তাকে, আপনি যেটা বলছিলেন ফুটনোট কণ্ঠকিত করার কি একটা ব্যাপার থেকে যায়, এইটা ব্যাপারে আপনার কি মনে হয়? ওটাই আমাদের সবসময় না দেখতে হবে ব্যালেন্সটা কিসে হচ্ছে। যেগুলো মোটামুটি কমন মানে পপুলার উইজডমে আছে, সেগুলো বা পড়ে বোঝা যাচ্ছে মোটামুটি আগে পিছে, সেগুলো অনেক সময় হয় কি, মানে আই এম টকিং অ্যাবাউট সাম টেকনিক্যাল স্টাফ, যে একটা ফ্রেজ ধরা যাক আমরা অরিজিনাল ভাষায় রাখছি, বাংলা বা তেলুগু বা কিছু, সঙ্গে সঙ্গে আমরা সেটাকে ওই লেখার মধ্যেই পাশে ইংরেজিটা চলে এলো, ফলত ইউ ডোন্ট নিড টু অ্যাড ইট টু দ্য গ্লসারি, ফলে লেখার মধ্যে হয়ে যাচ্ছে। আর কখনো কখনো কামিজ কুর্তা কখনো কখনো ব্যবহারের কারণেই বোঝা যাচ্ছে যে মানেটা কি, মানে দ্য রিডার উইল হ্যাভ টু বি আ ট্রাভেলার অ্যাজ ওয়েল, যে সে যেন, এবং তাকে একটু অ্যালার্ট থাকতে হবে সে যখন অনুবাদ করছে, যে ওই লেখার মধ্যেই অনেক কিউ দেওয়া যেতে পারে যেগুলোকে তাহলে আমরা গ্লসারিতে রাখবো না। সেই কিউ থেকে দ্য মিনিং হুইচ ইজ নট ডিরেক্টলি গিভেন ক্যান বি ডিডিউসড। সো আমরা যদি ডিডাকশনের পদ্ধতিটা একটু ব্যবহার করি, তাহলে ফুটনোটটাও একটু কমিয়ে দেওয়া যাবে। কারণ সত্যি ফুটনোট দিলে কি হয়, আমরা যারা ফুটনোটে অভ্যস্ত, আমাদের জন্য হয়তো সেটা খুব কার্যকরী, বাট ইট উইল বি কাইন্ড অফ, আই মিন থিং টু টার্ন অফ, না? তাদেরকে মানে ড্যাম্প করে দেওয়া হবে তাদের উৎসাহকে, যে পাতা উল্টে দেখতে হবে, পাতা উল্টে দেখতে হয় বা নিচে দেখতে হয়। সেই জন্য অনেক সময় এখন যেটা করছেন দেখছি, মানে এই লাস্ট এই আরে বানু মুশতাকের বইটাতেই হার্ট ল্যাম্পে পড়তে গিয়ে দেখলাম যে একেবারেই আইটালিক্স ব্যবহার করা হয়নি, এবং কোনো একটা ধরুন শব্দ যদি ব্যবহার করা হয় ফ্রম দ্যাট ল্যাঙ্গুয়েজ, ওইটার ইংরেজি পাশে এমন কায়দা করে দেওয়া হয়েছে যে ইকোনমি অফ ওয়ার্ড ইজ মেইনটেইনড, বাট অ্যাট দ্য সেম টাইম দের ইজ নো নিড টু অ্যাড দ্যাট ওয়ার্ড টু দ্য গ্লসারি। যেটা শেষ পর্যায়ে এসে শেষ এডিটিং এ এই আমার এই স্টেট ব্যাক স্টেট অনেও খানিকটা ফাইনাল এডিটিং এ আমি করার চেষ্টা করেছি। ধন্যবাদ। নয়তো প্রথমে আমার গ্লসারি হয়েছিল ধরুন কতগুলো, মানে প্রায় 112টা শব্দের, শেষে ওটা 2.5 পাতায় নামিয়ে আনা হয়েছে, কারণ ওটা করে পাঠককে বিপর্যস্ত করার কোনো মানে হয় না। ঠিক ঠিক, ধন্যবাদ, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। একদম ধন্যবাদ অম্লানকে, ধন্যবাদ ইপসিতাদিকেও ধন্যবাদ। এবারে আমরা জোয়ানার প্রশ্নটিতে আসছি। ইপসিতাদি, আমি কি প্রশ্নটি সবার জন্য পড়ে দেবো একবার? প্লিজ, তাহলে খুব ভালো। জোয়ানা লিখছেন, মেনি উর্দু, পার্সিয়ান and Arabic words entered Bengali language because of Muslim writers. What are the challenges in translation this variety into English? This is Joanna, a very thank you, what I mean, but most languages actually accepted many foreign words, like in English. Let's say to the 1215, French was spoken in English Parliament, so every third word is like of French origin, like indifferent and difference, but we don't feel it. Those words are so adjusted to English, but unless you study linguistics, you don't know. It's like with Charit and Sharku Bhasha. Most people we don't know which word is of Sanskrit origin and which is of Bengali. But with Arabic, Persian, and Urdu, it is very explicit. I can see it. And I've just studied and read that this is due to Muslim writers, but actually they fought. They were fighting to introduce, especially Urdu words into the Bengali language. And now when I feel about this variety of words, how to render it into English when we don't have tools to do it. Yeah, actually, thank you very much. You have two questions. One is, I want to historicize your first question. That is, when you are talking about the forceful inclusion of the, especially Urdu words into Bangla, perhaps you are talking about East Pakistan. And if we talk about, the modernizing thrust of the making of Bangla language by the Bengali Muslims before the partition, it was like a time when the making and standardization of a language, Bangla, as the public language, was a deliberate and instrumental act. Totshom, that is Sanskritized Bangla, was also an artificial language. Because the way it was Sanskritized, it was a very purposeful, instrumental way to modernize language. And it was institutionalized. It was done in the institutions. It was proliferated by the institutions like the periodicals, like the literary platforms, literary organizations, and by the very important upper caste Hindu authors. But when the Muslims wanted to do the same, that was underlined as a forceful inclusion, right? But my next point, Arabi, Farsi, and so to speak Urdu, became parts of Bangla language since Urdu later on, but Arabi and Farsi became parts of Bangla language through the loanwords since the 15th century. In terms of literature, in terms of artistic expressions. And if you look at the language of rhetoric of the juridical sciences and legalities, most of the categories, most of the rhetoric, most of the, nomenclature are in Persian till date. They were tried to be translated into Bengali, Bangla, but that failed because we don't know that Bangla, because that was an instrumental translation from Farsi into Sanskritized Bangla, which we do not have any exposure to. Rather, we are habituated the way, the reference that you gave. It's a similar reference that we do not actually know which word is an Arabic loanword and which one is a Persian loanword. There are so many words, and Turkic, so to speak Portuguese. So many Arabic, Persian, Portuguese, Turkic words are there in Bangla, which were accumulated in the early modern period. Now it's very difficult to differentiate. But from your question, I would like to point out a time when this effort was deliberate. In the translation of the Quran, in the writing about the Islamic themes since the late decades of the 19th century. But the similar thing was happening for the inclusion of Sanskritic Bangla. But that was so naturalized, normalized, because that was the dominant form of making of a language. So the Bengali Muslims, deliberate attempt to include Arabic and Persian loanwords, were termed as forced, instrumental, and processes of otherization. And the second part, but in East Pakistan, it was the aggressive linguistic hegemony of the Urdu-speaking West Pakistanis. Then already the Bangla-speaking eastern part and the Bangla-speaking western part was separated. So I cannot
I am not mixing the experiences of the two regions, right? So the forced implementation of Urdu on Bangla that you were referring to, that was a post, 1947 phenomenon in East Pakistan. And Bhasha Andolon, as you know, the language movement of 1956, that actually happened, and that paved the, way for the ideological creation of Bengali nationalism in East Pakistan, which gave rise to Bangladesh as a independent state in 1971. So thank you for the question. And for the second, it's very difficult, because I think I have already responded to the second part of the question. That is, it depends on which, say, Arabic term needs to be retained. Because if it's translated into English, it might lose its very specific, connotation in the source culture. So there must be some theological words which cannot be translated. And if translated, say, if there is a, say, Quranic surah, a Quranic verse, if that is translated into English and Allah is simply replaced as God, then it might be confusing. Because in the Abrahamic tradition, it can mean anything because of the close theological connections among, say, Christianity and Islam. And also because the monotheistic language, English, that expresses monotheistic connotations, that is so Christianity oriented. So we need to create a difference. But again, the question is, where is that, line of control, so to speak? Where should I stop? Because otherwise, if I keep everything in original as my desire to decolonize English and to keep the authentic meaning in the original, I might end up italicizing the whole text. There would be just like the untranslatable. So there must be some kind of balancing. So words, concepts, which can have a familiar connotation for the audience, which may have a cultural parlance, cultural usage for the audience, for the readers, these can be translated. But certain things need to be kept. Otherwise, at the end of the day, English is the language of the empire. English is the language of the global publishing circuit, where anytime the regional experience, the experience of the other, may get obliterated, and the translator needs to be alert regarding a translation should not be kind of the cannibalism of English. How about creating words? For instance, Purushottam Lal, he created the word transcreation. He coined the term. It didn't exist before. He introduced the term into the English language. How about creating words to express culture? Yeah, we have a translator called Manavendra Bandyopadhyay, my professor. He actually created various new words, taking calling elements from Bangla language itself. But those were not used like that. So new words, because new words are challenging in two ways. Well, one, it can defamiliarize the act of translation, which is needed, which is the ethico-political call of the translator, or it can sort of estrange the text so much that the reader has to struggle for, deriving meaning. Yeah. So the balance is needed. Yes. So okay, thank you very much. Yeah, thank you very much. Very important questions. Thank you. Thank you. খুব সুন্দর আলাপচারিতা এগোচ্ছে। আমাদের চ্যাট বক্সে আরো ভালো ভালো প্রশ্ন আসছে। সাদিকুল্লাহ, আমাদের প্রিয় সহকর্মী ডক্টর এমডি সাদিকুল ইসলাম, উনি কিছু বলতে চান। আমরা একটু সাদিকুল্লাহ থেকে শুনে নিই, ইপসিতা দি। প্লিজ। আর আই এম সরি, মাঝখানে একটা কথা বলি, অনেকেই এখানে প্রশ্ন রাখছেন যে ডিকলোনাইজেশন, ওয়ার্ল্ড লিটারেচার ট্রান্সলেশনের মধ্যে কানেকশন নিয়ে। সো মেবি দেয়ার উইল বি অ্যানাদার অকেশন, because 1 hour is so little to talk about all these things, but these are the most pressing issues that need to be discussed. একদমই দিদি, আমরা খুব কম সময়ের মধ্যে এত আপনি আলোচনা করে ফেলেছেন, তারপরে কিছু বাদ চলে গেছে, আমরা চাইবো আপনাকে
পরে কথা হচ্ছে এই বিষয়ে। হ্যাঁ, ডক্টর ইসলাম, হ্যাঁ বলুন। বলছিলাম আপনার যে বক্তব্য শুনলাম যথেষ্ট সমৃদ্ধ হলাম, বহু তত্ত্ব সবই দিলেন। মানে সত্যি আজকের ক্লাসটা মানে আমি আলাদা একটা মানে দিক দিয়ে দেখছি যে আপনি যে যে জায়গাগুলো উল্লেখ করেছেন, বিশেষ করে বাঙালি মুসলমানের ভাষা, সেই জায়গা থেকে আমি একটা জিনিস জানতে চাইছি। কোনো একদিন কোনো একটি ইউনিভার্সিটিতে, এখন নাম বলছি না, হয়তো পরে বলে দেব, একটা টপিক রাখা হয়েছিল বাঙালি মুসলমানের ভাষা। সেটাকে আবার এনকাউন্টার করা হয় যে বাঙালি মুসলমানের ভাষা বলে কি কোনো ভাষা হয়। যাই হোক, বিবাদটা মিটেছিল। সেখানে ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির কিছু অধ্যাপক, আবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আমার প্রশ্নটা হচ্ছে এই যে ফোর্ট উইলিয়াম কলেজ যখন তৈরি হলো, ফোর্ট উইলিয়াম কলেজের যে সিলেবাসটা তৈরি করব, সিলেবাস তৈরি করার জন্য আমরা কোনো রকম রসদ পাচ্ছিলাম না। তার জন্য বিভিন্ন জায়গায় ছুটতে হয়েছিল, এবং ছুটতে গিয়ে দেখা গেল যে বেশিরভাগ তৎকালীন সময়ে পণ্ডিত যারা, তারা তর্কালঙ্কার, বিদ্যালঙ্কার উপাধিপ্রাপ্ত, সংস্কৃত জ্ঞানে পাণ্ডিত্য তাদের। তাহলে আমরা ফোর্ট উইলিয়াম কলেজের বেঙ্গলি সিলেবাসটা তৈরি করব কি করে? এমন একটা অবস্থা হয়েছে, এটা সর্বজন বিদিত। ঘটনা হচ্ছে এই যে মুসলমানের যে ভাষাটা, এই ভাষাটা আরবি ফার্সি, মানে আরবি তারপরে ফার্সি, এগুলো তো ফার্সি ভাষাটা মুঘল দরবারে যখন রাজকীয় ভাষা বা রাজসভার ভাষা হিসাবে এলো, আমরা সবাই ওটাকে গ্রহণ করলাম। মুসলমানের যে এই ভাষাটা পরবর্তীকালে আর ঠিকভাবে কোনো গ্রন্থে আসছে না, বা অনেক লেখক এটাকে নিচ্ছেন না। এটা আমি মনে করি না যে ধর্মীয় কোনো মেরুকরণের জন্য। আমার একটা জিনিস মনে হয়েছে যে ওই ভাষাটার সঙ্গে আমরা সম্পৃক্ত হতে পারিনি। তার কারণ একটু আগে একটা কথা হলো ফুটনোট দেওয়ার কথা। মনে করুন একজন বললেন যিনি যে আসমান শব্দটা বা আসমানি শব্দটা, আমি হয়তো নিচে ফুটনোট দিব বা বুঝানোর জন্য অপরকে, এটা আমার দেওয়াটা কতখানি যুক্তিযুক্ত। একজন সমালোচক বলছেন যে কোনো মতেই ঠিক নয়। কেন? আমি যেহেতু হিন্দু কালচার বা হিন্দু সংস্কৃতিকে বুঝছি, আমি কৃষ্ণকে বুঝছি, আমি রামকে বুঝছি, আমি সীতাকে বুঝছি, তাহলে আমার সে আসমান, তারপরে রসুল, নবী তারা বুঝবেন না কেন? আমার এই কথাটি যে না, আমাদের সঙ্গে তাদের সংস্কৃতিগত একটা ফারাক থেকেই গেছে, যার জন্য এই শব্দগুলো তারা অ্যাডাপ্ট করতে পারেননি বা নিতে পারেননি। এই সম্পর্কে আমি যে মানে ভাবনাটি ভাবলাম বা ভেবেছি, এটা কতটুকু যুক্তিসঙ্গত? আমি সামান্য কিছু আমি একটু শুনতে চাই। অত্যন্ত যুক্তিসঙ্গত। আপনি মানে এটা আমার বলার অপেক্ষা রাখে না, মানে অনেক ধন্যবাদ যেটা বললেন সেটার জন্য। আপনি যদি আমাকে আলাদা করে কোনো বিষয়ে কথা বলতে বলেন তাহলে আলাদা কথা, কিন্তু আপনি তো অত্যন্ত মানে সুচিন্তিত এবং ক্রিটিক্যাল কমেন্ট করলেন, অত্যন্ত ধন্যবাদ তার জন্য। বেশ, ধন্যবাদ ম্যাম। আমরা সাদিকুল্লাহকে ধন্যবাদ জানাই, এবং আমার মনে হয় এটা উল্লেখ করা দরকার যে সাদিকুল্লাহ একজন কথাশিল্পীও বটে। সুতরাং একজন কথাশিল্পী যখন এরকম কিছু কথা আমাদের সামনে তুলে আনেন, সেটা আমাদের সকলের কাছে বড় প্রাপ্তি। আমি আবার ইনবক্সে ফিরি। আমি ডিকলোনাইজেশনের প্রশ্নগুলি ওগুলি আপাতত আমি আর সেভাবে তুলে আনছি না। সমুদ্র আমাদের আর এক বন্ধু, সে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছে, আমি প্রশ্নটি পড়ে দিচ্ছি। The clash of literary ideals between the two religions seems to be perennial. Do you think that negotiation by a neutral language and translating the literature of these religions might work as an armistice? সমুদ্র প্রশ্ন। এটা বিষয়টা হলো যে অনেক অনেক সময় কিন্তু বাইবেলের এরকম নিউট্রাল ল্যাঙ্গুয়েজে অনুবাদের কথা ভাবা হয়েছে, বা ধরুন কোনো কারণ, কিন্তু মুশকিল হচ্ছে যে দুটো একটু যদি সাউন্ড একটু অফ করলে, কারণ আমি কিছু শুনতে পাচ্ছি। হ্যাঁ, সেটা হলো যে
এটা হতেই পারে, এবং সেটা নির্ভর করবে ট্রান্সলেটরের দায়িত্বের উপরে, এবং কোন ইনস্টিটিউশন সেই স্ক্রিপচারের ট্রান্সলেশন নিয়ে কি ভাবছেন তার উপরে নির্ভর করবে। কিন্তু আমি জাস্ট একটা কথা বলছি, সেটা হচ্ছে যে দ্য ডিফারেন্সেস ইন ইনস্টিটিউশনালাইজ সোশিয়ালিটি, that is so different for different religions, and even if there is no institutional confinement for any religion, it can emerge in the later days. এবার বাইবেল আর কোরআনের দিকে যদি তাকাই, বাইবেল কখনোই আনট্রান্সলেটেবল ছিল না। মানে হিব্রু থেকে গ্রিক, গ্রিক থেকে ল্যাটিন, ল্যাটিন থেকে জার্মান, অনুবাদ হয়েই চলেছে। এবং যখন মার্টিন লুথার অনুবাদ করছেন, তখন তো উনি ল্যাটিন থেকে কি উনি গ্রিক থেকে অনুবাদ করছেন এবং হিব্রুর সাহায্য নিচ্ছেন, ফলে ওর সামনে এতগুলো বাইবেল রয়েছে। বাট দ্যাটস নট দ্য কেস ফর কোরআন। কোরআনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইটস ডিফিকাল্ট টু গেট ইনটু দ্য ইউজ অফ এনি নিউট্রাল ল্যাঙ্গুয়েজ। এইটাকে আমি আবার একটু ডিফারও করবো, আমি আগেই পয়েন্টটা বলিনি, যে কারণ কোরআন প্রথম আরবি, কারণ আরবি ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ রেভেলেশন। আর যেভাবে ক্রিশ্চিয়ানিটি আগে একটা সোশ্যাল এবং মিলিটারি ফোর্স হিসেবে ওয়েস্ট এশিয়া থেকে ইউরোপ গিয়ে পৌঁছেছে, সেখানে তার জন্য খুব গুরুত্বপূর্ণ যে ইনস্টিটিউশনাল এক্সচেঞ্জ গুলো হচ্ছিল, তার জন্য ট্রান্সলেশন ওয়াজ দ্য conduit for the spread of Christianity as both as a political institution, political and military institution. আর কোরআনের ক্ষেত্রে আবার উল্টোটা হয়ে গেল সেইটাকে প্রচার করার জন্য। কোরআন প্রথম অনুবাদ হচ্ছে ফার্সিতে সম্পূর্ণ ইন দ্য লেটার ডিকেডস অফ দ্য 18th century ইন ইন্ডিয়া। এতগুলো বছর লেগে যাচ্ছে, মানে 7th centuryতে রিভিল্ড হয়েছে, 1000 বছর লেগে যাচ্ছে সেটার অনুবাদ হতে। ফলে ইট হ্যাজ আ ডিফারেন্ট সর্ট অফ ইনস্টিটিউশনালাইজেশন রিগার্ডিং দ্য ট্রান্সফার অফ the divine word into any language that is not a divinely chosen language. ফলে না ইনস্টিটিউশনালাইজেশনের এক ধরনের পার্থক্য আছে। যেমন যদি বলতে পারি, সেরকম ধরনের যেহেতু সো কল্ড পলিথিস্টিক কাল্ট বেসড হিন্দু ধর্ম was not a single book based dharma like the Abrahamic religions, there shouldn't be any sort of bar in terms of translating it in any neutral public standard language without hampering the meaning of the intended meaning in the original. কিন্তু সেটা তো নিউট্রাল ভাষায় তো একটা সময় হয়তো অনেক কিছু করা গেছে, কিন্তু আমরা জানি সময়ের সঙ্গে সঙ্গে how far you can use the language of neutrality for or secular language for the religious institutions, it becomes a kind of precarious question. কিন্তু আমি জাস্ট দুটো উদাহরণ দিচ্ছি, যে অনেক সময় কিন্তু কোরআন যখন অনুবাদ হচ্ছে, অনেক সময় কিন্তু ওরা কোনো আলিম এবং কোনো ইন্টেলিজেন্সিয়া they used the creative power of Sanskritized Bangla. একজন আছেন তসলিমউদ্দিন আহমেদ, বা এমনকি যারা আলিম অনুবাদ করছেন যেমন মুন্সি নঈমুদ্দিন, ওরা কিন্তু ওরা জানেনি this is untranslatable, but they had to translate, and they had to translate to qualify the untranslatable as the untranslatable. ফলে না খুব জটিল একটা প্রশ্ন চলে আসছে for the scriptural texts. It cannot be answered like directly. We need to historicize our responses. We need to historicize the institutions to understand what is the position of the institution at a particular time to be part of a bigger, wider public world, to have the use of a more open kind of language. কাজে এইটা না সরাসরি ইনস্ট্যান্স ধরে ধরে একটু উত্তর দিতে হবে। আবারও বলবো, যেহেতু বাইবেলের ক্ষেত্রে the making of the Western public sphere, especially since the Renaissance, has been completely different, সেই জন্যে এবং নানা রকম করে বাইবেলের নানা টার্গেট অডিয়েন্সের জন্য অনুবাদ হয়েছে, অ্যাব্রিজড ভার্সন হয়েছে, নানা কিছু হয়েছে, সেই জন্য it responded to the need of several kinds of literary communities across age, across culture, across racial configuration. কিন্তু হয়তো কোরআনের ক্ষেত্রে আমরা ওইটা বলতে পারবো না। আর ধরা যাক যদি আমরা পলিথিস্টিক স্ক্রিপচার গুলো বলি, তাহলে
at a particular time এক একটা সময় সেটাকে স্ট্যান্ডার্ডাইজ করার এক একটা চাহিদা দেখা যায়। যেমন আমরা সকলেই জানি যে ডিউরিং দ্য টাইম অফ দ্য রাইজ অফ সে অ্যান্টি ইম্পেরিয়াল ন্যাশনালিস্ট ফার্ভার, Gita was, Srimad Bhagavad Gita was considered to be the sole text of Hinduism, which it's not. It's one of the texts, because there is no central text. So there is certain kind of standardization and unitarianism of a text যেটাকে তখন আর কিছুতেই ভাঙা যায় না। ভাঙা যায় না ইন দ্য সেন্স তার অন্য ধরনের ট্রান্সমিশন করা যায় না। সো কখনো কখনো ওই খুব স্ট্রিক্ট হয়ে যায়, দ্য প্রসেস অফ রিসেপশন অ্যান্ড আফটার লাইফ ইন দ্য নিউট্রাল ল্যাঙ্গুয়েজ বিকামস কাইন্ড অফ ইম্পসিবিলিটি। Thank you, madam. I don't think I could satisfy you, কারণ আরো অনেক বড় করে উত্তর দিতে হবে। Maybe someday we'll be able to discuss. I think I asked you a much larger question. Yeah. হ্যাঁ, সেটা পরে কখনো কথা বলা যাবে, মানে এইটা অনলাইনে। সো ইফ ইউ ক্যান ইলাবোরেট পরে উই ক্যান ডিসকাস। আমরা সমুদ্রকে আপনার ইমেল আইডিটি দিয়ে দেবো। আচ্ছা, আমাদের যেহেতু আমরা সিদ্ধান্ত নিলুম এবং সিদ্ধান্তটা খুব যথাযথ সিদ্ধান্ত যে আমরা ডিকলোনাইজেশন ইত্যাদির বিষয়ে আর যাচ্ছি না, তাই এবারে আস্তে আস্তে আমাদের ধন্যবাদ জ্ঞাপনের পালা। সে কাজটি গৌতম দাই করবে। তার আগে আমি দুটো কথা বলে যাব আমার দিক থেকে। আজ ইপসিতাদির কথা, অম্লানের প্রশ্ন সবকিছু শুনতে শুনতে আমার খুব পছন্দের, খুব প্রিয় একটি গান বারবার মনে পড়ছিল, যে গানে এই কথাগুলি ভেসে আসে। বাড়ির কাছে আরশিনগর, সেটা পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে। আমি একদিনও না ছিল দেখিলাম তারে। হয়তো আজ আমরা বুঝলাম যে আমরা একদিনও তাদের শুনিনি, বুঝিনি, বা হয়তো চেষ্টা করেছি। সে যাত্রা আজও চলতে থাকবে। অনেক ধন্যবাদ ইপসিতাদি, অনেক ভালোবাসা। আমি গৌতম দাকে অনুরোধ করব আমাদের ফরমাল ধন্যবাদ। থ্যাংক ইউ। ইপসিতাদি, অনেক ডিমান্ড এসছে, কিন্তু অলরেডি আমার হোয়াটসঅ্যাপ ভরে গেছে যে দিদিকে আবার চাই অন্য এই বিষয়টি নিয়ে বলবার জন্য আরো অনেকটা, যেটা বাকি থেকে গেল। আমিও খুবই চাইবো, কেননা আমি যেহেতু 1 ঘন্টার মধ্যে এত কিছু ক্যাপসুলে পুরে দেওয়া যায় না, কিন্তু আমি ওই দিকে একটু ভেবে রেখেছিলাম। পরে কখনো সুযোগ পেলে অবশ্যই আই উড লাভ টু কাম ব্যাক অ্যান্ড ডিসকাস। একদম দিদি, তবে শুধু ওইটুক সময়ের মধ্যে যে যাত্রাটা হলো, ওই দেবাদিত্যের মতো আমি গিয়ে না একটু অন্যরকম করে বলি যে ওই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেই গল্পটি 2 ঘন্টার মধ্যে 20 বছরের অভিজ্ঞতা হইল ব্যাপারটা। হ্যাঁ, তো 2 ঘন্টার মধ্যে আমাদের যে 20 বছরের জার্নিটা হলো, আসলে আমি সরাসরি কোনোদিন আপনারও লেকচার শুনিনি। আমিও খুব অপেক্ষা করছিলাম যে আপনার লেকচার শুনবো, এবং অনেকেই অপেক্ষা করছিলাম আজকে। এখন অব্দি আমাদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে মোটামুটি 40 জন আছি আমরা, এখনো শুনছি, স্টিল নাও উই আর হিয়ার। তো দিদি, খুবই সত্যি আমরা খুব সমৃদ্ধ হয়েছি, এবং যতগুলো দিক আপনি তুলে ধরেছেন, এবং সম্প্রতি সময়ে হামিদুদ্দিন ভাইকে তুলে নিয়ে এসছেন, আনসারুদ্দিন আমার খুব প্রিয় লেখক, আমার কলেজেও এসছেন একবার, মালদাতে প্রচুর আড্ডা দিয়েছি আমরা, মানে আর আফসার আহমেদ তো এসছিলেনই আমাদের মালদাতে, অনেকটা সময় কাটিয়ে গেছেন। তো আনসারুদ্দিনকে নিয়ে যখন বলছিলেন আপনি, আনসারুদ্দিনের আমিও নিজেও লোকভাষা নিয়ে কাজ করেছি, পিএইচডিটা যেহেতু। আপনি ভাষা নিয়েও কথা বললেন, আপনি মানে কোন দিকটা ধরেননি এই জায়গাটা আসবার আগে আমার তো প্রশ্ন জাগে, এবং কতগুলো জায়গায় গিয়ে দেখেছি যে আপনার ফিলোসফির সঙ্গে আমার ফিলোসফি কোথাও কোথাও মিলে গেছে, দারুণ ভাবে অ্যাটাচ হয়েছে। এই যে আপনি বললেন যে ফোর্ট উইলিয়াম কলেজকে নিয়ে, যে আপনি আরেকটা কথা চিন্তা করবেন দিদি, যে যদি মধ্যযুগে সাহিত্য দেখা যায়, সাহিত্যটা মধ্যযুগের যে মঙ্গল কাব্য থেকে শুরু করে বিভিন্ন রকম সাহিত্য যা আছে, তো সেখানে যে ভাষাটার প্রয়োগ হবার কথা ছিল সেটা কিন্তু হয়নি। কারণটাই হচ্ছে, যখন যারা লিখছেন ভাষাটা, যখন যারা বইটা লিখছেন বা যারা পরবর্তীতে কপিরাইট করছেন, কপিটাকে লিখছেন, তারা কিন্তু ভাষাটা বদলে দিয়েছে। এটি একটি প্রমাণ পাওয়া যায় কিন্তু ময়মনসিংহ গীতিকার দীনেশচন্দ্র সেনের সেই বইটাতে, যে বলছে যে ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করছেন, তিনি বলছেন যে এমন ভাবে তারা ভাষাগুলো বলছে যেটা লিখে দেওয়া যাবে না, কিন্তু দীনেশচন্দ্র চেয়েছিলেন সেটাই লিখতে। আর আমি মনে করি আদৌ সেই ভাষায় তিনি লিখে পাঠাননি দীনেশচন্দ্র সেনকে। তো এই একটা গ্যাপিং থেকে গেছে, যিনি সংগ্রহ করেছেন, যিনি লিখছেন, এবং সেই বইটি লিখবার পরে যিনি আবার হাতে লিখে আবার সেকেন্ড কপি করছেন, তো সেখানে কিন্তু বিশাল একটা ভাষিক গ্যাপ থেকে গেছে।
তো ফলত আমাদের যে মূল ভাষার রূপটি সেটাও কিন্তু হারিয়ে ফেলেছে বাংলা ভাষার রূপটি। ফোর্ট উইলিয়াম করে ইচ্ছে করলেই পারতেন। সাদিকুল্লাহ বললেন যে তর্কালঙ্কার, বিদ্যালঙ্কার এসব উপাধিধারী যারা সংস্কৃত পণ্ডিত তারাই কিন্তু এসে বাংলা লিখছেন। তো তাদের মুখের ভাষায় কিন্তু বাংলা আসবে না, মানে যেটা পিওর বাংলা, যেটা নেটিভ বাংলা সেটা আসবে, আসবে কিন্তু তাদের সংস্কৃতটাই। বঙ্কিমচন্দ্রকে মাঝে মাঝে খুব দোষারোপ করি আমরা যে এতটা বেশি সংস্কৃত তৎসম তদ্ভব শব্দগুলো ব্যবহার করেছেন। তো যাকে আপনি যেটা আলোচনা করেছেন অসামান্য, এবং আমাদের যে ডাটাটা প্রিজার্ভ হলো, আমি আবার শুনবো যে আমি কোথায় কোথায় আমি আবার ম্যাচ করতে পারছি আমার ব্যক্তিগত দিক থেকে। কিন্তু আমি যা শুনলাম আমার কাছে যা হোয়াটসঅ্যাপে এলো, তারা কিন্তু আবার ক্লাসের ডিমান্ড চালিয়ে দিই, আমরা কিন্তু আপনাকে আবার অশেষ ধন্যবাদ তাদের সবাইকেও। আমিও খুবই খুশি মনে আমি তাহলে বলতে চাইবো, কোনো অসুবিধা নেই। এবং কলেজে একবার আসতে হবে এটাও কিন্তু অনুরোধ করি, সেটাই বেটার। আমাদের ঠিক আছে, যদি ভালো থাকবেন। আমাদের এমনিতে এই অ্যাড